আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আমার নাম ফজলে ইলাহি। আমার সাথে আছেন ডক্টর সৈয়দ মেহেদী হাসান ভাইয়া। ভাইয়া একজন পার্টিকেল ফিজিক্স রিসার্চার হিসেবে ইউনিভার্সিটি অফ রেগেনসবুর্গে কাজ করছেন। ভাই কেমন আছেন? এই তো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঠান্ডা লাগছে, একটু জ্বর জ্বর এরকম আর কি। আচ্ছা। একটু অসুবিধা, শারীরিকভাবে একটু অসুস্থ আছি কি লাস্ট 2 সপ্তাহ যাবত, কিন্তু হোপফুলি এখন আচ্ছা, একটু ওষুধ খেয়ে সম্ভব। ইনশাল্লাহ তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। এখন জার্মানিতে মনে হয় বিকাল বেলা, আই থিংক সো। হ্যাঁ, এখন হ্যাঁ, 5টা বাজে। 5টা এখন বাজে। বিকাল, মানে এখানে সন্ধ্যা হয়ে যায় 7টার দিকে। তো সন্ধ্যা হয়ে যায় এরকম 7টার দিকে, মানে কাইন্ড অফ যেটাকে আমরা আসলে মানে অন্ধকার হয়ে যায়, মানে সূর্য ডুবে যায় 7টার দিকে। সূর্য ডুবে যায়। হ্যাঁ, একদম ওই সময় আচ্ছা আচ্ছা 7টায় সূর্য ডুবে যায় তো। জি। আহ, এখন মানে বিকাল বেলা বলতে বলে, একদম প্রপার বিকাল, এই আর কি। আচ্ছা, ওকে। তো ভাইয়ার সাথে আজকে আমরা আসলে আমি মূলত একটা পার্টিকুলার ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গ্রামের ছেলে মেয়েরা শহরের ছেলে মেয়েদের থেকে অনেক বেশি গুণে মেধাবী হয়। এর কারণ নিয়ে অনেক কিছু ভাববার আছে, কেনই বা এমন? গ্রামের ছেলেমেয়েরা কি বিশেষ কোনো জেনেটিক সুবিধা নিয়ে জন্মায়? নিশ্চয়ই না। তাহলে ব্যাপারটা কি? ভাই একটা ছোট্ট লেখা লিখছিলেন ফেসবুকে। তো এই হুম। লেখাটাই আসলে বেসিক্যালি আমরা ভাই কাছে আসলে আলোচনা করব। আসলে জিনিসটা আমারও মানে একটু ইন্টারেস্টিং লাগছে, এই আর কি। আচ্ছা, আচ্ছা। জি ভাই, আপনি থ্যাঙ্কস। জি বলেন প্লিজ। না, না, থ্যাংক ইউ যে আপনার এটা ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি মানে এটা এই যে পাবলিক পোস্ট করছি ওই উদ্দেশ্যেই, যেন এটা মানে সবাই পড়ে। তো বেসিক্যালি টপিকটা যেটা আর কি টাইটেল দিছিলাম সেটা ছিল হচ্ছে প্রকৃতি ও সত্য। তো এখানে মানে আমি শুরু করছি যে যে গ্রামের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েদের থেকে মেধাবী হয়, তো এটা হঠাৎ শুনলে এটা কেমন কেমন লাগে। কারণ তো এটা কি কোনো আসলে কি তাদের কোনো জেনেটিক্যালি তারা কোনো সুবিধা প্রাপ্ত কিনা, এটা তো না। কারণ আমরা তো জানি যে একটা মানুষ কোথায় জন্মালো এটার সাথে তো তার জেনেটিক চেঞ্জ, মানে জেনেটিক্যাল বৈশিষ্ট্যটা চেঞ্জ হয় না। তাহলে কি কারণে এটা ঘটে, এটা একটু চিন্তা করার আছে। তো ওই জায়গা থেকে আহ, আসলে আমরা যদি অবজার্ভ করি, আমি এটা কেন বলতেছি, এটার মানে আমি যেটা বলতেছি প্রথমত এই কথাটার ভ্যালিডিটি আছে কিনা, ফার্স্টে সেটা আমরা চিন্তা করি। তো আমি শুধু একটা জাতির দিকেই তাকাই, পরে আমরা সারা পৃথিবীর দিকে তাকাতে পারবো, বাট একটা জাতির দিকে যদি আমরা ফোকাস করি, দেখ বাঙালি জাতি। তো বাঙালি জাতি দেখা যাবে যে যারা সব থেকে বেশি আহ আহ, মানে মেধার স্বাক্ষর রাখতে পারছে। মেধার স্বাক্ষর বলতে বোঝাচ্ছি যে একটা ইউনিভার্সাল কোন একটা কিছু তৈরি করছে, যেটা হচ্ছে যে টাইমকে ছাপাই গেছে। মানে হচ্ছে যে বা ওই সময়টা এবং পরবর্তী সময়েও তাদের কাজের যে ইনফ্লুয়েন্সটা এত বেশি ছিল যে সেটা সব সময় রেলেভেন্ট থেকে গেছে। তো এরকম ধরনের কাজগুলা যে সময়গুলাতে ঘটছে, ওইটা আমরা যদি চিন্তা করি, আহ তার বিভিন্ন রকম পর্ব আছে, তার বিভিন্ন রকমের সময়ে এই ঘটনাগুলো ঘটছে। আমরা সবাই যেগুলা জানি এগুলা নিয়ে আমরা কথা বলতেই পারি। যেমন আহ মানে বেঙ্গলি রেনেসাঁ টাইমে বা ওই সময় যে সমস্ত সাহিত্যিকরা আসছেন, পরবর্তীতে যারা আসছে, আহ আমরা যদি তাদেরকে দেখি, যে আহ, সেটা আমরা নজরুল ইসলামের কথা বলি, কিংবা জীবনানন্দ দাশের কথা বলি, কিংবা আমরা যদি আহ আম, এস এম সুলতানের কথা বলি, বা যার কথাই আমরা বলি না কেন, তাদের যে কাজগুলা, এগুলার রেলেভেন্স হচ্ছে তাদের সময়কে ছাপায় আরো বহুদূর পর্যন্ত কিন্তু চলে গেছে। এটা আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয়েছে, যে এই জন্য আমি তাদেরকে বলতে চাচ্ছি হচ্ছে সেই অর্থে মেধাবী। এখন জি মেধাবী মানে কিন্তু এরকম বোঝাচ্ছি না যে আহ আহ কোনো একটা পার্টিকুলার সময়ে একজন খুব শার্প একটা কাজ করছে মানেই মেধাবী, এই হিসাবে বোঝাচ্ছি না। তারাও অবশ্যই তোমার তাদের শার্পনেস এবং তাদের যে অনেক বেশি থাকবে, অবশ্যই অনেক ক্ষেত্রে অনেক রকমের কিছু আমরা দেখি যে এই সময়ের জন্য রেলেভেন্ট যারা কাজ করতেছে তাদের খুবই শার্প কাজ এবং খুবই উম, আহ, মানে খুবই কমপ্লিকেটেড কিছু কাজকর্ম, সেটা কবিতার দিকে হোক বা
মিউজিকের দিকে হোক, তাদের কিন্তু আছে। বাট এটাকে কি আমরা ইনোভেশন বলতে পারি, মানে যে তাদের কাজগুলোর মধ্যে আসলে অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে? আমার মনে হয় শার্পনেস যেটা এই আপনি যে, বলতেছেন মূলত, যে হ্যাঁ, কাজটা অনেক শার্প, তো এটা বলতে কি বোঝাচ্ছে যে অনেক বেশি ইনোভেটিভ, ক্রিয়েটিভ, মানে এরকম কিছু? শার্প হ্যাঁ মানে মানে ক্রিয়েটিভ। শার্প মানে এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? আই এম সরি ফর দ্য হ্যাঁ মানে, ইন্টারভিউ। না না কোনো না, অবশ্যই যে যেটা বললেন আপনি যে শার্পনেসটা কি, শার্পনেস হচ্ছে যে যেটার ভিতরে একটা অ্যানালিটিক প্রপার্টি আছে। মানে হচ্ছে ধরেন আহ, সেটা তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ইনটিউশন কাজে লাগছে, এবং যথেষ্ট পরিমাণে আহ বুদ্ধিবৃত্তির কাজ যেটার মধ্যে আছে। আমি সেই জিনিসটাকে শার্পনেস দিয়ে বোঝাতে যাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে, এটাকে একটা আহ মানে এই হলো, এই দেখলাম, এই বললাম, এরকম ধরনের না, এর থেকে আচ্ছা বেশি আচ্ছা। কিছু। এটাকে আমি ওকে ওকে শার্পনেস বলতেছি। ওকে ওকে ওকে। তো এই শার্পনেসটা এখনো যারা কাজ করতেছে তাদের প্রত্যেকের, অনেকের মধ্যেই কিন্তু, এবং এখনকার সমাজ যে কমপ্লিকেটেড সমাজ, এই কমপ্লিকেটেড সমাজটাকে ধারণ করার মতন লেখা, এগুলো অনেক কমপ্লিকেটেড লেখা, আহ, সেই ধরনের লেখাও কিন্তু অনেকে লিখতেছে। আমি শুধুমাত্র যে জায়গাটাতে মেধাবী বলতে আলাদা করতে চাচ্ছি, এটা হয়তো বা মেধাবী না বলে অন্য কোনো শব্দও বলা যায়, বাট যেটা আমি আলাদা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কাজটা তাদের নিজেদের সময়টাকে ছাপায় আরো পরবর্তীতে চলে গেছে। অর্থাৎ কাজের রেলেভেন্সটা, তাদের যে কাজটার যে রেলেভেন্স, এটা এখনকার সময়টা মধ্যে শুধু আবদ্ধ না, মানে আরো পরবর্তী সময়েও তাদেরকে নিয়ে চর্চা হচ্ছে, এবং শুধু চর্চা হচ্ছে তা না, সেটা রেলেভেন্ট আকারেও চলে আসতেছে। তো আমি এই ধরনের কাজ, কথা কালজয়ী কাজ যেটাকে বলে, এই ধরনের কাজ আমি যখন দেখি বাঙালি কালজয়ী। জাতির, হ্যাঁ কালজয়ী, তো কালজয়ী কাজ আমি যখন দেখি তখন, আসলে আমি যখন দেখি তখন আহ মানে 40, 50, 60s এই সময়েও কিন্তু আমি দেখি যে এরকম ধরনের কাজকর্ম হয়েছে। বাট এখন এসে আমি যদি, তখন আমি দেখি যে কাজগুলো এখন কিরকম করতেছে, তো আহ ওই লেভেলে আসলে কিন্তু আমরা যত শার্পই হোক না কেন ওই লেভেলে পৌঁছাচ্ছে না। অর্থাৎ কালজয়ী হয়ে ওঠার মতন প্রপার্টি আমার কাছে মনে হয় যে খুব কম। এখন যারা লেখেন বা যারা উপন্যাস লিখতেছেন, তাদের যেগুলো আমি পড়ছি, তারা খুব ভালো ভালো উপন্যাস লিখছেন, এখনকার সমাজের সাথে রেলেভেন্ট, এবং খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ উপন্যাস কিন্তু লেখা হয়েছে। বাট এটার, একটা দুইটার এক্সাম্পল, জাস্ট নাম। না না, নাম আসলে এরকম ভাবে বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ওকে। না, আপনি যদি বই মেলাতেও যান, আপনি তখন এখন যারা মোস্ট পপুলার, আপনি এরকম অনেক নামই আপনি পাবেন, দেখতে আচ্ছা পাবেন। আচ্ছা। তাদের লেখাগুলা কেমন, আপনি সেটা যদি পড়েন, আপনার ভালো লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ আপনি এই সমাজটাকে বোঝেন, এই জি জন্য তাদের লেখাগুলাকে আপনি খুব রিলেট করতে পারবেন। জি। বাট যখন সময়টা পার হয়ে যায়, সমাজটা চেঞ্জ হয়ে যায়, তখন সেই লেখার রেলেভেন্সটা কতটা থাকে, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটা ল্যাকিং আছে। যেটা মনে করেন আহ, আগে 50, 60, 70, 20, 30, 40 এই সময়ে যারা লেখক ছিলেন বা কাজকর্ম করছেন, ইনফ্যাক্ট আপনি জগদীশ চন্দ্র বসুর কথা বলেন বা সত্যেন বসুর কথা বলেন, বা আপনি যেসব বিজ্ঞানীরা যারা ছিলেন ওই সময়, তাদের কাজগুলো, তাদের মেধাগুলাও যদি দেখেন, আহ সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন এখনকার সময় সিচুয়েশন কি, সবকিছু মিলাই আমি বলতে চাই সেটা হচ্ছে যে ওই কালজয়ী কাজ করার যে ক্যাপাবিলিটিটা, এইটা আহ ওই সময়টায় বেশি ছিল। এখন আমি ওটা কম দেখি। এখন এটাকে আমি ব্যাখ্যা করব কি করে? তো সময়ের কারণে তো ব্যাপারটা আসলে ওরকম ভাবে চেঞ্জ হওয়ার কথা না। তাহলে কিছু একটা তো হইছে যে কারণে এই চেঞ্জটা হইতেছে। তা আমি একটা কমন প্রপার্টি দেখি, সেটা হচ্ছে যে, এবং এটা আমি এখনকার সময়েও যদি কেউ একটু ভালো করে দেখে, আমরা দেখবো যে মানে গ্রামের যে সমস্ত ছেলেমেয়েরা বড় হয়, তাদের কিন্তু আহ মানে কাজের ভিতরে বা কাজ করার, তারা যদি মনে করেন যে শিক্ষিত হয়, তখন কিন্তু তারা অনেক বেটার রেজাল্ট প্রডিউস করতে পারে। মানে ইভেনচুয়ালি তারা কিন্তু আহ অনেক বড় কিছু করা তাদের পক্ষে সম্ভব, ইজিলি হয়ে ওঠে। সেই ক্ষেত্রে শহরে যারা বড় হচ্ছে, তারা পারে না তা না, আমি কিন্তু বলতেছি না তারা পারে না, বাট তারা ওই লেভেলটাতে পৌঁছাতে তাদের অসুবিধা হয়, আমি এটা দেখছি। এটা আমার অবজারভেশন, এটা এখন ভুল হতে পারে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা। এবং এটা ইউনিভার্সাল ব্যাপারও না, মানে আমি যেটা বলতেছি এটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার। মানে হচ্ছে যে আপনি যদি গ্রামের থেকে 1000টা মেধাবী ছেলে মেয়ে নেন, হুম। শহরের থেকে 1000টা এরকম নেন,
তারপরে যদি তাদেরকে দিয়ে যদি একই জিনিসের মধ্যে দিয়ে নিয়ে যান, আমি মনে করি যে গ্রামের যে সমস্ত ছেলেমেয়েরা তারা বেটার করবে ইভেনচুয়ালি পরবর্তীতে। আচ্ছা, তো এটা কারণ যেটা আমি এখন যেটা আমি মনে করি সেটা আজকে হচ্ছে আমাদের যে মেইন মানে আলোচনার বিষয়টা হচ্ছে এটা যে কেন তারা হোয়াই দে আর পারফর্মিং বেটার, রাইট? রাইট, হ্যাঁ। হোয়াই দে সো আর ওয়াই পারফর্মিং বেটার, ওয়াই দে আর পারফর্মিং বেটার, এক্স্যাক্টলি। এটা হচ্ছে সো আমাদের আলোচনার মেইন বিষয়। তো এক্ষেত্রে আমাদের কি করার আছে? কারণ ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তাদের মানে আপনি যদি খেয়াল করেন যে ওই ওই সময় যারা সাহিত্যিক ছিলেন, কাজ করতেন বা যাই করতেন, তারা অলমোস্ট প্রত্যেকে আপনার তাদের শৈশবটা কাটছে কিন্তু গ্রামে। তারা কিন্তু তাদের যে বড় হওয়ার টাইমটা তারা কিন্তু গ্রামে কাটাইছে, তার পরবর্তীতে তার শহরে আসছে, পরবর্তীতে অনেক কাজ করছে, বাট শৈশবটা গ্রামে কাটছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে ওই গ্রামের থাকার যে বিষয়টা, এইটা তাদেরকে কিছু একটা ফান্ডামেন্টালি তাদেরকে চেঞ্জ করে। ঠিক আছে, এখন কেউ বলতে পারে যে এখনকার সময়টাতে তো মানে আপনার ওই যে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং এখনকার সময়ে তো বেশিরভাগ মেধাবী তো শহর থেকেই আসার কথা, কারণ শহরেই তো সবাই এখন সুযোগগুলা পায়, গ্রামে তো জি। এখন ওরকম সুযোগটা নাই। না, সো এই জন্য শহর থেকেই ইনফ্যাক্ট বেশিরভাগ গ্রামের চাইতে মেধাবী শহরের সুযোগ সুবিধা হাজার গুণ বেশি, অনেক বেশি। অনেক অনেক সব দিক অনেক, থেকে সুবিধা। সব দিক থেকে সুবিধা অনেক বেশি। সো যে কারণে মানে জি, শহর থেকে এখন কিন্তু আহ, মানে উঠে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ঠিক। স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং, রাইট? অপরচুনিটি অনেক তো বেশি, অনেক বেশি অপরচুনিটি। অনেক তো বেশি এই অপরচুনিটি। কারণে মানে এই কারণে শহর থেকেই এখন বেশিরভাগ মানুষজন উঠে আসে। জি, বাট প্রবলেমটা হচ্ছে যে তাদের এই যে উঠে যারা আসলো তাদের যে হাইয়েস্ট লেভেলটা, সেটা হচ্ছে আগে যারা গ্রাম থেকে উঠে আসতো ওই লেভেলে রিচ করতে পারে না সামহাউ, ওই লেভেলটাতে উঠতে পারে না। অর্থাৎ কেউ লিখতেছে, কনসিস্টেন্সি বজায় রাখতে পারে না। অর্থাৎ একটা উপন্যাস লিখতেছে এমন বা বা ইয়ে লিখতেছে ওইটা যে একটা ঠিক আছে, উপন্যাস বাদ দিলাম, আমি যদি বিজ্ঞানের কথা বলি, খুব সিম্পল, আমি বিজ্ঞান নিয়ে কাজ করি, আমি বিজ্ঞান নিয়ে কথা বললাম মনে করে, বিজ্ঞানের কথাও যদি বলি, যে এখনকার যারা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছেন, বিভিন্ন জায়গায় কাজ করতেছেন, যারা শহর থেকে বড় হয়েছে, তাদের কাজকর্মর কতখানি আপনার আহ, মানে কালজয়ী হয়েছে, এটা যদি আপনি একটু দেখেন, আপনি হুম। দেখবেন খুবই পুয়ার অবস্থা। কালজয়ী এমন কোনো কাজ হয় নাই, খুবই রেয়ার কেসে দুই একজন একটু ভালো কাজ করছে, বাট মোস্ট অফ দি কেস আসলে কিন্তু এটা কমে গেছে অনেক, বাংলাদেশের বাঙালি জাতির ক্ষেত্রে আমি বলতেছি, কিন্তু আমি কিন্তু অন্য কারোর ক্ষেত্রে আমি এটা বলতেছি না। আচ্ছা, আচ্ছা। জি, তো আহ এই ক্ষেত্রে আহ আ- আমি যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে যে তাহলে কিছু একটা, যারা গ্রামে বড় হয়েছে তাদের নিশ্চয়ই কিছু একটা এক্সট্রা পাইছে তারা, এবং সেটা কি, সেটা কি হইতে পারে? তো এখন ওই জায়গাটাতে হচ্ছে যে তারা যেটা এক্সট্রা পাইছে সেটা হচ্ছে জি। পরিবেশ, বেসিক্যালি। পরিবেশ, মানে হচ্ছে পরিবেশ মানে হচ্ছে যে তার, সে নেচারের সারাউন্ডিং, সাথে তার সারাউন্ডিং, তার নেচারের সাথে তার ইন্টারাকশন, ইন্টারাকশনটা বেশি হয়েছে ইন্টারাকশনটা বেশি। সেখানে। শহরে যখন একটা ছেলে বড় হচ্ছে, সে বড় হচ্ছে একটা চার দেয়ালের মধ্যে। তো তার সারাউন্ডিংটা চার দেয়াল, ওই চার দেয়ালের যে আহ, ওই চার দেয়াল যে প্রকৃতিটা নির্ধারণ করে দিচ্ছে, সে ওই চার দেয়াল থেকেই তার সবকিছু গ্রহণ করে সেটার ভিতরেই সে বড় হচ্ছে। এখন আমি অ্যাকচুয়ালি এটা রেলেভেন্সটা আমি বুঝাই। আপনি যদি একটা বাচ্চা মানুষ কি করে শেখে এটার দিকে যদি আপনি তাকান, জি, হ্যাঁ, 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 একটা হ্যাঁ। বাচ্চা বাচ্চা একটা একটা শিশু কিভাবে একটা জিনিসকে শেখে, একটা ভাষা কিভাবে শেখে, শুধু ভাষা দিয়ে শুরু করি, তারপর অন্য যে কোনো কিছু। অনেক বড় একটা সায়েন্স। হ্যাঁ, এটা ডেফিনেটলি, কারণ এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এবং আপনার মানে আধুনিক সময়ে ফিলোসফি বলতে ভাষাই অ্যাকচুয়ালি ফিলোসফির জি, একটা বিশাল জায়গা দখল করে আছে। যে জি। ভাষাকে বুঝতে পারলে আমরা আহ, কি হচ্ছে মানসিক ভাবে এগুলো অনেকখানি বোঝা যায়। তো এখন আহ, আমরা যদি দেখি যে মানে একটা বাচ্চা, সে কিন্তু ভাষাকে সে যখন খুব ছোট থাকে সে কিন্তু ভাষাকে হচ্ছে যে তাকে শিখাই দিতে হয় না। হ্যাঁ, মানে ভাষাটা তাকে আলাদা করে আপনার মানে শিখানো লাগে না, সে কিন্তু অটোমেটিক্যালি ভাষাটাকে পিক করে। And সেটা কিভাবে পিক করে এখন, মানে এটা খুবই ইন্টারেস্টিং, এটা কিন্তু আপনি অন্য কোনো প্রাণীর সাথে পারবেন না।
না না অন্য না কোনো প্রাণীকে আপনি ভাষা না শেখাতে পারবেন না। পা, এখন পা, পা, না ইয়া সো এটার জন্য কিন্তু মানে আপনি যদি কখনো শোনেন, নোয়াম চমস্কির নাম শুনছেন কখনো? অবশ্যই, জি জি, এমআইটির প্রফেসর, নাম হ্যাঁ, চমস্কি। তো তো উনি যেটা বলতে চাইছেন, এবং আমি ওনার সাথে এটা সম্পূর্ণরূপে এগ্রিও করি, এবং আমি আমি ওনার দিকে বায়াসড এই ব্যাপারে, সেটা জি হচ্ছে যে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে মানুষের মধ্যে স্পেশালি একটা জিনিস আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট হচ্ছে ব্রেইনের মধ্যে একটা পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ মানে গেইন করার একটা স্পেশাল ক্যাপাবিলিটি মানুষের ভিতরে অলরেডি আছে। অলরেডি ল্যাঙ্গুয়েজের জন্য যা যা দরকার সবটা তার ভিতরে প্রস্তুত হয়ে আছে। জি আপনার যখন তার সামনে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তার সামনে যখন আসতেছে, সে করতেছে কি ওই ডিপার্টমেন্টে মধ্যে ওই জাস্ট শব্দগুলা ধ্বনিগুলা এগুলাকে বসায় নিচ্ছে, এবং বাট স্ট্রাকচারটা ভিতরে দাঁড়ায় আছে। মানে কারণ ল্যাঙ্গুয়েজ এত কমপ্লিকেটেড জিনিস, এইটাকে মাত্র অল্প কিছু কথাবার্তা দিয়ে, অল্প কিছু ইনফরমেশন দিয়ে একটা ভাষা হিসেবে আপনি জিনিসটাকে যে বুঝে ফেলতে পারতেছেন, এটা একটা রিমার্কেবল জিনিস। এটার কারণ লাস্ট হচ্ছে, কথাটা একটু আরেকবার একটু ব্যাখ্যা করা যায়? আমি আসলে মানে আরেকবার একটু যদি বলা যায় কাইন্ডলি, মানে আমি আচ্ছা সত্যি ধরতে পারি নাই। আচ্ছা, মানে ল্যাঙ্গুয়েজ খুব কমপ্লিকেটেড, খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, একটা মানে একটা প্রচন্ড কমপ্লিকেটেড মোড অফ কমিউনিকেশন। এখন এই এই জিনিসটা আপনি একটা মেশিনকে ধরেন দিলেন র্যান্ডম, মেশিন কিন্তু আপনার অল্প কিছু কথা শুনে সে কিন্তু ভাষাটা বুঝতে পারবে না। তার ওটা কিন্তু বা বা কোনো একটা প্রাণীকে, অন্য একটা প্রাণীকে দেন, আপনি তার সামনে ইয়ে করেন, তো সে কিন্তু ধরতে পারবে না। কারণ অল্প কিছু কথাবার্তা দিয়েই সে কিন্তু ব্যাপারটাকে, কারণ মানুষ যেটুকু যে মানে একটা মানুষ দেখবেন বাচ্চাকালে সে এ- অল্প কিছু কথার থেকেই সে কিন্তু ভাষাটা পিক করে ফেলে। এমন না যে তাকে আপনার টেরাবাইট অফ টেরাবাইট ডেটা তার ভিতরে ঢুকাতে হয়, যেটা একটা মেশিনের করা লাগে। সে হচ্ছে মানুষের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সে অল্প ইনফরমেশন, ভাষা সংক্রান্ত অল্প কিছু কথাবার্তা বাক্য কিছু শুনে সে, এই বাচ্চাটা করে কি তার নিজের ভিতরেই সে ভাষাটাকে ডেভেলপ করে ফেলে, মানে অ্যাজ ইফ এটা একটা হ্যাঁ, ম্যাজিকের মতো। একটা ম্যাজিকের মতন, সত্যি একটা তো ম্যাজিকের মতন। এই তো এই ম্যাজিকটা হওয়ার কারণটা কি? এই ম্যাজিকটা হওয়ার কারণ হচ্ছে যে ভাষার যে মেইন যে গঠনটা, অর্থাৎ ভাষার মানে আমি এটা বলতে গ্রামার বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি যে ভাষা একটা মানুষ ব্রেনে প্রসেস হওয়ার জন্য যে মানসিক গঠনটা দরকার জি সেটা আগের থেকেই প্রস্তুত হয়ে থাকে। ওইখানে যখন সে যখন ভাষা শোনে বা ভাষা তার ভিতরে যখন ইনপুট হিসেবে আসে, সে তখন প্রপারলি ওইগুলাকে বসায় নিতে পারে। অর্থাৎ বসায় নিতে পারে। আচ্ছা অর্থাৎ আচ্ছা, তার ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টটা মানে তাকে আল্লাহ সেটা তাকে দিয়ে দিছে। মানে ইটস ব্যাপারটা লাইক অনেকটা এরকম। ছাদটা বসানো আছে, সে জাস্ট হচ্ছে ওই টাইলস গুলা জাস্ট বসায় নিচ্ছে যে এইটা এখানে, ওইটা এখানে, এইটা এখানে, ওইটা এখানে। এক্স্যাক্টলি আচ্ছা এই আচ্ছা। কাজটাই কিন্তু করে। সো স্পেশালি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট মানুষের মধ্যে বা বাচ্চাদের মধ্যে হুম। থাকে, যে কারণে তারা অল্প কিছু কমিউনিকেশনের মাধ্যমেই সে একটা ভাষা পিক করতে পারে। আচ্ছা এই কাজটা আপনার বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে অন্যান্য প্রাণীর সাথে। ইনফ্যাক্ট চমস্কির এই হাইপোথিসিসটা নিয়ে টেস্ট করার জন্য ইনফ্যাক্ট একটা শিম্পাঞ্জির সাথে চেষ্টা করা হয়েছিল। মানে একটা শিম্পাঞ্জির সাথে, সেই শিম্পাঞ্জির নাম ওই চমস্কির নাম এর সাথে সামঞ্জস্য করে রাখা হয়েছিল নিম চিমস্কি। নিম চিমসকি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে শিম্পাঞ্জির নামটা রাখা হয়েছিল ওইরকম একটা করে একটা রাখছিল আর কি। জি জি জি। তো ওইটার ভিতরে মানে ওই শিম্পাঞ্জিকে আর কি আহ, চেষ্টা করা হয়েছে যে কোনোভাবে ভাষাটাকে শেখানো যায় কিনা। এটা মানে এটা সম্ভব না, এটা প্রমাণিত হয়েছে অনেকভাবেই, প্রমাণিত হয়েছে অনেক ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে যে অন্য প্রাণীকে আসলে এরকম ভাবে ভাষা শেখানো সম্ভব না। অন্য প্রাণীরা কি কমিউনিকেট করে না? কমিউনিকেট তো করে, নিজেদের মধ্যে তো কমিউনিকেট করে, বাট সেটা অবশ্যই। কিন্তু এক্সটার্নাল, এক্সটার্নাল কমিউনিকেশন, নট ইন্টারনাল। মানে আচ্ছা হচ্ছে, আচ্ছা, জি। এক্সটার্নাল আর ইন্টারনাল কমিউনিকেশন আমি কি জিনিস আমি সেটা জানি না। আচ্ছা যেমন আপনি, আপনাকে যদি আমি বলি ভাষাটা আসলে কেন, মানে ভাষার কাজ কি, আচ্ছা, আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি, ভাষার কাজ কি? হ্যাঁ, অনেক, কমিউনিকেশন করা। হ্যাঁ এটা তো নর্মাল অ্যান্সার হবে, হুম। বাট আসলে কি তাই? মানে ভাষার কমিউনিকেশন আমরা কতটুকু, ভাষা দিয়ে আমরা কমিউনিকেশন কতটুকু পার্সেন্ট করি আর কতটা পার্সেন্ট আমরা নিজের ভিতরে ইন্টারনালাইজ করি। অর্থাৎ আহ, মানে হচ্ছে যে আপনি যদি দেখেন, ফর এক্সাম্পল আমার মনে হয় এই যে আপনি একটা যদি একটা উদাহরণ দিই যে ফর এক্সাম্পল যে আপনি যদি চিন্তা করেন যে
আমি আজকে সকালে উঠে এটা খাবো, তারপরে আমি উত্তরে ওই জায়গায় যাব, যে আমি এই জিনিসটা আমি এই জিনিসটাকে সুন্দর করে সাজাবো, তারপরে আমি আবার বাসায় ব্যাক করে আমি এখানে যাব, দেন আমি এটা করব। এর মধ্যে আমার আমার পরিচিত বন্ধুর সাথে দেখা করব। এই পুরা যে জিনিসটা, এটা আপনি যে মনে করেন যে যে চিন্তা ভাবনা চিন্তাটা যে করলেন, ঠিক আছে, বা আপনি একটা পুরো প্ল্যান যে করলেন, একটা ছক করলেন, বা আপনি মনে মনে চিন্তা করলেন সংখ্যা নিয়ে মনে করেন, বা ইত্যাদি ইত্যাদি, আমরা তো এটা নিজেদের কিন্তু মনের সাথে নিজের একটা কমিউনিকেশন করি অলওয়েজ। হ্যাঁ, মানে মনের ভিতরে আপনি যে প্রসেসটা চালাচ্ছেন, এই প্রসেসটা মানুষ যেভাবে চালাতে পারে, হুম। এটার কারণ মানুষের ভাষা আছে। ভাষা যদি না থাকতো, তাহলে মানুষ কিন্তু ইন্টারনালাইজও করতে পারতো না, অর্থাৎ যুক্তিগুলাকে ওইভাবে সাজায়ে ওইরকম সাজাইতে জিনিস পারতো না। না সাজাইতে না না পারতো না না। না। ওয়াও। ওয়াও। সো এই কারণে মানে আমার যেটা মনে হয় যে আহ মানে ভাষা হচ্ছে চিন্তা করার ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। মানে হচ্ছে ভাষা হচ্ছে ইন্টারনালি একটা মানুষের চিন্তা করার ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে, আর এক্সটার্নাল কমিউনিকেশন হচ্ছে ওটা মিনিমাম। এবং দেখেন আপনি যদি দেখেন একটা একটা মৌমাছি, সেও কিন্তু এক্সটার্নাল কমিউনিকেশনের কিন্তু পারদর্শী। বা আপনি যদি দেখেন যে একটা বিড়াল, সেও কিন্তু পোষা এক্সটার্নাল প্রাণী কমিউনিকেশন। বিড়াল। পোষা পোষা প্রাণী প্রাণী, বিড়াল। নাম দিয়ে ডাক দিলে সে চলে আসে আমার কাছে। নাম দিয়ে ডাক দিয়ে চলে আসবে। সে কিন্তু আপনাকে তার খিদা লাগলে সে বিভিন্ন জেস্চার করবে, এগুলা করবে। কিন্তু সে নিজের ভিতরে ইন্টারনাল কমপ্লিকেটেড থিঙ্কিংটা হুম। সে করতে পারে না এরকম ভাবে, যেটা মনে করেন মানুষ পারে। ইয়া। তো এটার কারণ মানুষের ভাষা আছে, অর্থাৎ ওইরকম ভাষার ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টটা মানুষের স্ট্রং এই কারণে। জি। আম, তো এইটা আপনার কিন্তু এমন না যে এটা সব প্রাণীরই কম বেশি আছে, ব্যাপারটা এরকম না, মানুষেরই পার্টিকুলারলি আছে, অন্য কারণ নাই। এবং এটা মোটামুটি যে সমস্ত প্রমাণ পাওয়া যায় যে এটা মোটামুটি 60,000 বছর আগে এই জিনিসটা হঠাৎ মানুষের ডেভেলপ করে। আহ, বা জ- বিভিন্ন অনেকে অনেক রকম ভাবে দেখতে পারে জিনিসটাকে। এবং আফ্রিকার পার্টিকুলার কোন একটা অঞ্চলে ধারণা করা হয় যে এই পার্টিকুলার ব্যাপারটা হঠাৎ করে সুইচ করে, যে মানুষ হঠাৎ করেই ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট না তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এটাকে অনেক অনেক ভাবে বলতে পারে। যেমন আপনি যদি ধার্মিক হয়ে থাকেন, আপনি ধর্মভিত্তিক ভাবে বলতে পারেন যে আদম আলাহ ইসলাম ভাষাটা নিয়েই আসলে, আল্লাহ তাকে যে পাঠাইছে ভাষাটা নিয়েই পাঠাইছে, সে ওই ডিপার্টমেন্টটা নিয়েই আসছে, এবং তার পরবর্তীতে কোনো একটা পয়েন্টে এটা ঘটছে। আবার যারা মনে করেন ধর্ম নিয়ে ভাবতে চাচ্ছেন না, তারা ভাবতে পারেন এভলিউশনের একটা পয়েন্টে হঠাৎ একটা এভলিউশন হয়েছে, যেটাতে হচ্ছে হঠাৎ করে কোনো একজন মানুষ এবং কোনো একজন মানবী তার মাথাতে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টটা তৈরি হয়ে গেছে। এবং তারপর থেকে ইতিহাসটা মোটামুটি 60,000 বছর আগে থেকে যদি দেখা হয়, 60,000 বছর আগে ব্যাপারটা ঘটছে মোটামুটি আর্কিওলজিক্যাল এবং ভাষাতাত্ত্বিক এভিডেন্স থেকে পাওয়া যায়। আপনি হিউম্যান জিনিওগ্রাফি প্রজেক্ট বলে একটা প্রজেক্ট আছে, ওখানে ওটার থ্রুতে একটা গবেষণা হয়েছিল, বা সবকিছু মিলে অনেক গবেষণার থ্রুতে যেটুকু বোঝা গেছে আর কি, সেটা হচ্ছে মোটামুটি 60,000 ইয়ার্স আগে ঘটনাটা ঘটছে। এবং এটা একটা জায়গা থেকে শুরু হয়েছে, এটা বিভিন্ন জায়গায় একসাথে হয় নাই। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার আফ্রিকার পার্টিকুলার জায়গাতে আপনার এই ঘটনাটা ঘটছে, এবং তারপর থেকে হিউম্যান মাইগ্রেট করে বিভিন্ন জায়গায় তারা ছড়াইছে। সো সো মানুষের বর্তমান মানুষের ইতিহাস আসলে আসলে 60,000 বছরের ইতিহাস এরকমই ধরা যেতে পারে। আচ্ছা, মানে ভাষা থেকে আসলে বেসিক্যালি ভাষা যখন মানুষ ভাষার মাধ্যমে কমিউনিকেশন করা শুরু করছে, আমি হয়তোবা ঠিকঠাক ভাবে বলতে পারতেছি না, আমার বলার মধ্যে অনেক ভুল থাকতে পারে। তো মানে যখন মানুষ ভাষাটা আসলে রপ্ত করতে পারছে, তখন থেকে আসলে মানুষের ইতিহাসটা আমরা কাউন্ট করা শুরু করি। ব্যাপারটা কি এরকম যেটা আপনি বললেন ভাইয়া, যে 60,000 বছর? হ্যাঁ, মানে 60,000 বছর আগেও আসলে আহ আই মিন 60,000 বছর আগেও তো ইতিহাস ছিল। ইতিহাস যেগুলো ছিল, বা যেগুলো ছিল, বা যে ধরনের জিনিসগুলো ছিল, তখন যে প্রাণীগুলো ছিল তাদের মধ্যে কি ভাষা ছিল কি, এই প্রশ্ন তো। হুম। আহ যেটুকু এভিডেন্স পাওয়া যায় যে 60,000 বছরের আগে আসলে ভাষা ছিল না, তখন যেটা ছিল যে এক্সটার্নাল কমিউনিকেশন, দুই একটা চিহ্ন দেয়া বা হুম। ওইরকম ধরনের কিছু জিনিসপত্র ছিল। 1,00,000 বছর আগেও আপনার আপনার মনে করা হয় যে উম, বিভিন্ন মানে হায়ার ফর্মের আপনার আহ ইয়ে ছিল, প্রাণী ছিল, কিন্তু মানুষের মতো না।
ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষের যে ভাষাটা এটা সাডেন শুরু, এটা হঠাৎ, ইটস এ সাডেন ডিসক্রিট চেঞ্জ, যেটা 60,000 সাডেন বছর আগে, ডিসক্রিট চেঞ্জ। সাডেন ডিসক্রিট সাডেন চেঞ্জ, এবং ডিসক্রিট। একটা জায়গার থেকে হয়, এবং ওইখান থেকে মাইগ্রেশন শুরু হয় তারপরে। অর্থাৎ আপনি জিনিসটাকে ধর্মের দৃষ্টিকোণ থেকে যদি কেউ যদি দেখে, ব্যাপারটা কিভাবে দেখতে পারে যে ওই জায়গাটায় আদম হাওয়া বা অ্যাডাম ইভ বা সামহাউ ওই জায়গাটাতে পাঠানো হলো, এবং তারপর থেকে তারা বংশ বিস্তার করে তারপরে হচ্ছে তারা মাইগ্রেট করলো, এবং তাদেরকে সদৃশ মানে যেই প্রাণী ছিল ওইখান ওই সময় তাদের সদৃশ হিসেবেই তৈরি করা হলো, মনে করেন তাদের মতোই দেখতে তৈরি করা হলো, কিন্তু তার স্পেশাল এই জিনিসটা ভাষার ডিপার্টমেন্টটা তৈরি করে, বা তাদের ওসিলায় হয়তো বা এই পুরো পৃথিবীর ইতিহাস হয়তো বা রচিত হয়েছে। সো এরকমও হইতে পারে, আমরা জানি না, আমরা আসলে ধর্মের ব্যাপারে তো এর থেকে বেশি আমরা কিছু বলতে পারি না। আচ্ছা। বাট যেটুকু জানা যায় একদম কংক্রিটলি, যেটুকু কংক্রিটলি না মানে যেটুকু জি। আমরা বিভিন্ন রকম প্রমাণাদি থেকে জানা যায়, সেটা হচ্ছে যে মোটামুটি 60,000 ইয়ার্স আগো মানুষ, ভাষাওয়ালা মানুষ প্রথম আবির্ভাব হয়, এবং সেই মানুষ বিভিন্ন জায়গায় হয় না, সেটা একটা জায়গা থেকে শুরু হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ কিভাবে আসছে এগুলা এক একজন তার নিজস্ব মতবাদ, বিশ্বাস এবং কোনো না বিশ্বাস সবকিছুর থেকে যেভাবেই দেখা হোক না কেন, মোটামুটি মানুষের ভাষার ইতিহাস 60,000 বছর মোটামুটি এটা ধরে নেওয়া যেতে পারে। আচ্ছা। এখন কেউ এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারে, না করতে পারে, ইটস আপ টু, মানে আমি ওই জায়গায় আসলে যেতেই চাচ্ছি না, যেহেতু আমরা টপিকে থাকতে চাচ্ছি এই জন্য। তো মেইন যে পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে মানুষের যে ভাষাটা, মানুষের ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টটা যে তৈরি হয়েছে মানুষের মাথার মধ্যে যে আছে, এটার কারণে একটা শিশু ভাষা আহ সে খুব তার ভিতরে জেনেটিক্যালি এমবেডেড আছে এমন একটা জিনিস, যেটার কারণে তার ব্রেইন ডিজাইনটাই এমন যে সে যখন অল্প কিছু ইনফরমেশন নিয়েই সে ভাস্ট অ্যামাউন্ট অফ প্রসেসিং করে ফেলতে পারে, অর্থাৎ ভাষাকে সে রপ্ত করে ফেলতে পারে। এটা একটা শিশুর বৈশিষ্ট্য। তাকে একাধিক ভাষা দেয়া হলেও সে সবগুলাকে সে পিক করে, সে কনফিউজ করে না, কিন্তু খুব কম কনফিউজ করে। প্রথম প্রথম করতে পারে, বাট ইভেনচুয়ালি সে কিন্তু আলাদা আলাদা করে ফেলতে পারে। মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিলে সে আলাদা করে ফেলবে? আলাদা করে ফেলবে এবং এটা আলাদাভাবে সে কিভাবে শিখবে। সম্ভব? এটা করে সে, এটা অদ্ভুত ব্যাপার। মানে একটা বাচ্চাকে তাকে শিখাই দেওয়া লাগে না যে বাসাতে মনে ওয়াও। করেন বাংলায় কথা বলা হচ্ছে, স্কুলে মনে করেন ইংরেজিতে কথা বলা হচ্ছে, সে কিন্তু বাংলাও আলাদা পিক করে, ইংরেজিও আলাদা পিক করে, এবং একটার সাথে আরেকটা সে মিলাবে না, যদি মানে কনসিস্টেন্টলি যদি সেটাই করা হয়। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। খুবই তো ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, এবং তার সামনে একাধিক ভাষা চললেও সে সবগুলাকেই সে একটু একটু করে পিক করে, আচ্ছা। এবং এটা শিশু বয়সে এটা সম্ভব। এটাই ওকে। হচ্ছে মেইন ইন্টারেস্টিং ব্যাপারটা। তো এই ভাষার থেকে আমরা যেটা একটা জিনিস শিখতে পারি যে সে যখন একটা উম, আহ, জিনিসের সম্মুখীন হচ্ছে, তখন সেটাকে সে আহ, যেহেতু ভাষা প্রকৃতির অংশ, সে যখন প্রকৃতির এই অংশটার সম্মুখীন হচ্ছে, সে সেটাকে সে গ্রাস্প করে ফেলতে পারে, কারণ প্রকৃতিকে অনুধাবন করার জন্য এই ভাষাটাকে যেহেতু কাজে লাগে, এই জন্য ভাষাকে আমি প্রকৃতির অংশ বলতেছি। ঠিক আছে। একটু আর একটু ক্লিয়ার করা যায়? মানে হচ্ছে নেচারে, নেচারটা কেমন বা নেচার আশেপাশে যা, সেটাকে অ্যানালিটিক্যালি ব্যাখ্যা করা বা বোঝা, এটার জন্য এটার জন্য কিন্তু বা এটাকে ইন্টারনালাইজ করা, এটার জন্য কিন্তু ভাষাটা খুব অ্যাক্টিভলি কাজ করে। আমি সেই হিসাবে বলতেছি প্রকৃতিটাকে রিড করার যে মেকানিজম, ওইটাও আমি প্রকৃতির অংশই বলতেছি। ওকে, আচ্ছা ইউনিভার্সটাকে আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা। যে বুঝি, ইটস টু ইউনিভার্সটাকে ডিপ, আমরা যে টু দেখি, ডিপ। জি। এটা মানে এটাকে আমি ইউনিভার্সেরই অংশ মনে করতেছি। এভাবে ইউনিভার্স তার নিজেকে জানে, নিজেকে ইয়ে করে। তো এই জন্য সে প্রকৃতির একটা পার্টের যখন সম্মুখীন হচ্ছে, সে সেটাকে কিন্তু তার জেনেটিক ইসের কারণেই, উম, গঠনের কারণেই সে ওটাকে সে আহ, দ্রুত অ্যাবজর্ব করে ফেলতে পারতেছে, এবং তার ভিতরে এক ধরনের ইনটিউশন তৈরি হয়ে যাচ্ছে ভাষা বিষয়ক, এবং সে ওটা দিয়ে কিন্তু অনেক বেশি বুঝতে পারতেছে। আচ্ছা, এখন এই সেম জিনিসটাই যদি মনে করেন একটা বড় মানুষের জন্য আপনি যদি করেন,
ধরেন একজন 30 বছর একটা বয়স্ক একটা মানুষ বা 40 বছর বয়স্ক একটা মানুষ, তার সামনে এখন একটা ভাষা হাজির করলেন। সে কিন্তু চেষ্টা করেও মানে আসলে এরকম জাস্ট শুনে শুনে সে কিন্তু ভাষাটাকে ওরকম ভাবে রপ্ত, অনেক কষ্ট হবে, তার অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, অনেক ধীরে ধীরে প্রসেসটা হয়, এবং অনেক ক্ষেত্রে পারেই না করতে। তাকে এটা করতে তার অনেক কষ্ট করতে হয়, আলাদা করে শিখতে হয়, কোর্স করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, অনেক কষ্ট করে একটা ভাষাকে পরবর্তী রপ্ত বয়সে করতে মানুষের হয়, অনেক রপ্ত করতে এফোর্ট হয়। দেওয়া লাগে। বাট একটা শিশু ক্ষেত্রে তা না। ঠিক আছে। সো তার মানে আমাদের বয়সের সাথে সাথে কিছু একটা ঘটে যে কারণে আমরা ন্যাচারালি জিনিসটাকে আর পিক করতে পারি না, আমরা ওটার সাথে একাত্ম হতে পারি না, আমরা প্রকৃতির ওই অংশটাকে নিজের করে ফেলতে পারি না। তখন আমাদেরকে জোর করে অধ্যবসায় দিয়ে একদম জিনিসটাকে ধারণ করতে হয়। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় এই কারণে যে আমরা তো প্রকৃতির এই যে অংশটা ভাষা, এইটার সাথে যখন একটা শিশু কানেক্টেড হচ্ছে তখন সে ইনটিউটিভলি ইনটিউশন, নতুন ইনটিউশন তার ভেতরে তৈরি হচ্ছে। এখন আহ শুধু ভাষা কেন, অন্যান্য ব্যাপারেও তো এটা হতে পারে। মানে মনে করেন, আমি যদি এখন জিনিসটাকে জেনারেলাইজ করি, যে সে যখন প্রকৃতির সম্মুখীন হচ্ছে, একটা বাচ্চা যখন ছোটবেলায় নদী নালা প্রজাপতি সবকিছু যখন দেখতেছে, তার সামনে যখন এই জিনিসগুলো একদম রিয়ালিটি হিসেবে আসতেছে, তখনও কিন্তু সে ওইটাকে আহ ওই নেচারটাকে সে কিন্তু অ্যাবজর্ব করে, এবং তার ভিতরে কিন্তু ভিন্ন ধরনের অনেক ইনটিউশন তৈরি হওয়া শুরু করে। যেটা মনে করেন ফর এক্সাম্পল, আপনি যখন একটা শব্দ প্রজাপতি, হ্যাঁ, এই প্রজাপতি শব্দটা একটা বাচ্চার কাছে যখন আপনি একটা প্রজাপতিকে সামনে আনবেন, সে কিন্তু প্রজাপতিটাকে আলাদা আলাদা ভাবে দেখবে না, বা যে প্রজাপতির পাখা আছে সেই পাখাটা কেমন, সেটা রংটা কেমন, এভাবে সে কিন্তু জিনিসটাকে বিচার করে না। সে বিচার করে হচ্ছে প্রজাপতি ইটসেলফ, ওইটা জিনিসটাকেই সে আলাদা করে একটা অস্তিত্ব হিসাবে তার কাছে ধরা দেয়। অর্থাৎ প্রজাপতি অ্যাজ ইফ ইটস এ থিং ইন ইটসেলফ, এটার একটা নিজস্ব এসেন্স আছে, এবং এইভাবেই সে জিনিসটাকে কিন্তু গ্রাস্প করে একটা শিশু। মানে প্রজাপতিটাকে গোটাটাকেই সে একটা মানে গোটা একটা কিছু ভাবে দেখে। গোটা একটা কিছু ভাবে দেখে, এবং সেটার প্রতি একটা আলাদা মানে সেটাকে সে ইন্টারনালাইজ করে সেটাকে তার নিজের অংশ বানায় ফেলে। বাট এটা একটা যখন বড় মানুষকে আপনি যখন সে যে কোনোদিন প্রজাপতি দেখে না, এটা যখন তাকে তার সামনে আসে, সে কিন্তু জিনিসটাকে এভাবে দেখে না। সে দেখে হচ্ছে কি যে আচ্ছা তার রঙের বাহার এরকম, তার পাখা আছে, হুম 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 সে যা যা এই পর্যন্ত জানছে হুম। সেগুলাকে সে এটার সাথে ম্যাপ করতে চায়। ম্যাপ করতে চাই, এক্স্যাক্টলি। ইয়া। অর্থাৎ সে তার অনুভূতি যেগুলা তার অলরেডি আছে সেগুলা দিয়ে প্রজাপতিকে ট্রান্সলেট করার চেষ্টা করে। হুম। মানে আপনি যে যে লোকটা মনে করেন কোনোদিন ইংরেজি শেখে নাই, একটা বড় হওয়ার পরে যখন সে ইংরেজি শেখা শুরু করে, তখন সে প্রথমে বাংলাতে চিন্তা করে, বাংলাতে জিনিসটা প্রথমে তার সামনে উপস্থিত হয়, দেন সেটাকে ট্রান্সলেট করে ইংরেজিতে কথা বলে। তেমনি সে হ্যাঁ প্রজাপতিকে একটা বড় মানুষ যখন জীবনে তার সামনে যখন আসতেছে প্রথমবার মতন, সে যখন প্রসেস করে, সে তখন হচ্ছে যে তার আগের যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলাকে দিয়ে প্রজাপতির বিভিন্ন অ্যাসপেক্টকে ম্যাপ করে, এবং সেইটা দিয়ে সে প্রজাপতিটাকে ট্রান্সলেট করে। মানে হচ্ছে যে ডাইরেক্টলি প্রজাপতি তার অস্তিত্বের অংশ হয়ে উঠতে পারে না। না। ফলে সে যখন কবিতা লিখবে, জি। তখন প্রজাপতি পানকৌড়ি এগুলো কিন্তু ন্যাচারালি তার ভিতরে আসবে না। মানে ওইটা, প্রজাপতি যে শুধু একটা প্রাণী না, এটার যে নিজস্ব একটা ভাব আছে, ওইটা তখন তার সামনে আর উপস্থিত হয় না। বা পানকৌড়ির যে একটা ভাব আছে সেটা যে ওটা উপস্থিত হয় না। বা ধানের যে একটা ভাব আছে, ধানের শীষের যে ভাব আছে, বা আপনার তাহলে নদীর তো, যে একটা ভাব আছে। জি তাহলে তো আই এম সরি ফর দ্য ইন্টারাপশন। আমি বলতে চাচ্ছি তাহলে যে সে যে এই গোটা ভাবে একটা জিনিসকে সামগ্রিক ভাবে একটা বস্তু কে যে একটা সামগ্রিক গোটা একটা রূপ দিতে সে না পারতেছে, তাহলে সেটা তো আসলে বেসিক্যালি তার পার্সপেক্টিভ একটা একটা বড় একটা অংশ আসলে আপনার হচ্ছে, সেটা কি আপনার হচ্ছে রিমোট হয়ে থাকতেছে না, সেটা কি হচ্ছে মানে বাদ থাকতেছে না যে না আমি তো এই জিনিসটা ধরতে পারতেছে না, তাহলে মানে ইটস লাইক মানে তার তো একটা পার্সপেক্টিভ মিসিং তার আইসাইটের থেকে। হ্যাঁ, এটাকে সে ধরতে পারে, কি সেন্সে বলি, এটাকে সে ধরতে পারে হচ্ছে অ্যাজ এ আপনার অ্যাপ্লিকেশন হিসাবে ধরতে পারে, কিন্তু এটাকে নিজস্ব একটা অস্তিত্ব হিসাবে বা অনুভূতি হিসাবে ধরতে পারে না। মানে হচ্ছে অনেকটা এরকম
একটা মনে করেন একটা মানুষ, সে কোনোদিন নদী দেখে নাই, সে সারা জীবন সুইমিং পুলে সাঁতার কাটছে এবং সে সারা জীবন সুইমিং পুলই দেখছে। এখন তাকে প্রথমবার যখন নদীর সামনে নিয়ে আসা হলো, সে খুব আশ্চর্য হলো, আরে কি সুন্দর ফ্লো করতেছে এরকম, এটা পানি ফ্লো করতেছে, এবং সে নদীটাকে একটা পানির ফ্লো হিসাবেই সে দেখবে। নদী ইটসেলফ যে একটা অস্তিত্ব, এইটার যে একটা নিজস্ব ভাব আছে, এই ভাবটাকে সে আর ধারণ করাটা তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। এটা ভাবটাকে যদি তার ধারণ করতে হয়, তাহলে তাকে নদী নিয়ে তার অধ্যবসায় করতে হবে আলাদা করে। নদী নিয়ে যা 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 লিটারেচার লেখা হয়েছে সেগুলো তার পড়তে হবে। তাহলে সে নদী বলতে আসলে কোন ভাবটা বোঝায় সেটা আস্তে আস্তে সে ধরতে পারবে হয়তোবা। কিন্তু প্রথমবারেই সে নদীর ভাবটা কিন্তু সে ধরে ফেলতে পারবে না। বাট একটা শিশুকে যখন আপনি নদী দেন, গাছ দেন, যাই দেন না কেন, সে প্রথমেই ওইটার ভাবটাকে সে ধরে ফেলতে পারে। এই জন্য সে তার সৃষ্টিতে, সে যখন ইনোভেটিভ কোনো কিছু করে, তখন ওইটাকে সে নিজের মতো করে সে সেটাকে বিভিন্ন তার ভাষায়, সাহিত্যে, কথাতে সে লিখতে পারে। কোন একটা অনুভূতি আমি প্রকাশ করতে চাচ্ছি, সেটা আমি সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য পানকৌড়ি যে ভাবটা পানকৌড়ি ধারণ করে, সেই ভাবটাকে সে ওই অনুভূতিটা প্রকাশের মাধ্যম হিসাবে ব্যবহার করতে সে তখন পারে। কিন্তু যে কোনোদিন পানকৌড়ি দেখে নাই, সে তো এটা পারবে না। তাকে যদি অনেক বছর পরে তার সামনে যদি একটা পানকৌড়ি নিয়ে আসা হয়, সে জিনিসটা সুন্দর বুঝতে পারবে, কিন্তু পুরো ভাবটা ধরতে পারবে না। পুরো ভাবটা যদি তাকে ধরতে হয়, দেন তাকে হচ্ছে পানকৌড়ি নিয়ে লেখা যত রকম সাহিত্য আছে এগুলো তারা পড়তে হবে। পড়ে সে আস্তে 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 ওইটার ভাবটা হয়তো বা কিছুটা হইলেও গ্রাস্প করতে পারবে। সো যেই কারণে আহ আমি মনে করি যে নট অনলি ভাষা, বাট অলসো প্রকৃতির আহ, সমস্ত এলিমেন্ট মানুষের সামনে যখন, একটা শিশুর সামনে যখন হাজির হয়, তখন সে সবগুলা এলিমেন্ট থেকেই সে বিভিন্ন ভাব, ইনটিউশন সে কিন্তু নিজের ভিতরে তৈরি করা শুরু করতে পারে। এবং ইনটিউশন যত মানুষের বেশি হয়, সে কিন্তু তত যেটাকে আমি বলতে চাচ্ছি হচ্ছে যে, যেটা হচ্ছে মানুষের স্পেশাল বৈশিষ্ট্য, যে যে তার মেধার স্ফুরণটা তত বেশি ঘটে। ঠিক আছে? তো এখন একটা শহরে একটা বাচ্চা যখন বড় হচ্ছে, তখন তার মানে আমি ওই যে জিনিসটা বলতেছি, যে এসেন্সটা, এটাকে আমি বলতে চাচ্ছি হচ্ছে সত্য। হ্যাঁ, এই জিনিসটাকে আমি বলতে চাচ্ছি সত্য। ভাষা যেমন বাচ্চারা ইনটিউটিভলি গ্রাস্প করে, তেমনি সত্যকেও ইনটিউটিভলি গ্রাস্প করে। সত্য বলতে কি বোঝায়, এটা একটা বলতে পারেন, আপনি জিজ্ঞেস করতে পারেন সত্যটা হলে কি। সত্যর শব্দটার আসলে আমি যে অর্থে বোঝাচ্ছি সেটা হচ্ছে হাকিকাত অর্থে। হাকিকাত মানে হচ্ছে থিং ইন ইটসেলফ, এসেন্স, এই অর্থে। অবজেক্টিভ ট্রুথ হিসাবে বোঝাচ্ছি না। ঠিক আছে? অবজেক্টিভ ট্রুথের কিন্তু, মানে অবজেক্টিভ ট্রুথকেও সত্য বলে, বাট ওটার ভাবটা ডিফারেন্ট। থিং ইন ইটস এসেন্সের ভাবটা কিন্তু ডিফারেন্ট। আমি সত্য বলতে এসেন্স বোঝাচ্ছি, অর্থাৎ হাকিকাত বোঝাচ্ছি। নেচারে আপনার যেগুলা ঘটে সেগুলাকে আমি হাকিকাত বলতেছি। তো হাকিকাত কেন বলতেছি, কারণ হচ্ছে যে নেচার হচ্ছে অল পারভেসিভ, মানে হচ্ছে সমস্ত সময়ই এটা থাকে। শুধু এই সময়ের জন্য ব্যাপারটা আছে তা না, এটা সমস্ত সময়ই নেচার আছে। এবং হাকিকাত একটা কালজয়ী জিনিস। তো জি। এই কারণে একটা বাচ্চা যত বেশি প্রকৃতির সম্মুখীন হয়, সে তত বেশি হাকিকাত ধারণ করতে পারে। এটা একটা কালজয়ী জিনিস, এটাকে সে ধারণ করতে পারে। যেহেতু নেচার পারসিভ, মানে পারভেট করে, টাইমকে ছাপায় চলে যায়, যেহেতু আজকের সময় পরে অন্য সময়েও এই নেচারই থাকবে। সেই জন্য এটা কিন্তু সময়ের সাথে অতটা, মানে এই সময়ের জন্য প্রযোজ্য এই নেচার, এ ব্যাপারটা এরকম না আসলে। এখন আপনি অ্যানালজি জানি, এখন একটা করে আপনি একটা মনে করেন একটা শিশু একটা চার দেয়ালের মধ্যে বন্দি, তার শহুরে জীবনযাপন। হ্যাঁ, তো তার যে শহুরে জীবনযাপন, চার দেয়ালে বন্দি জীবনযাপন, তার যে প্রকৃতিবিহীন যে জীবনযাপন, এটাতে সে কি কি গ্রাস্প করে। এক হচ্ছে সে ভাষা গ্রাস্প করে, হ্যাঁ, তার সাথে যেহেতু তার বাবা মা কথা বলতেছে, তাই ভাষা গ্রাস্প করতেছে, বা স্কুলে ভাষা গ্রাস্প। আর একটা হচ্ছে এই চার দেয়ালের যে আদব, চার দেয়ালের মধ্যে যে গ্রামার, চার দেয়ালের মধ্যে, শহরের মধ্যে যে
উম, মানুষ যেভাবে মানে শহর কিভাবে চলে সেইটার যে গ্রামারটা, এইটাকে সে ধারণ করতে পারে, এইটাকে সে ইনটিউটিভলি ধরতে পারে। কিন্তু শহরের যে সত্যটা, এটা কিন্তু আসলে খুব লিমিটেড সত্য। এটা ওই ওই সময়ের সত্য, এবং সেটা উম, আহ, সেটা একটা সোশ্যাল সত্য, অর্থাৎ সোশ্যাল হাকিকা। একটা পার্টিকুলার সিচুয়েশনে, পার্টিকুলার ফ্রেমওয়ার্কে যেই ধরনের ঘটনাগুলা ঘটে, সেই ঘটনাগুলাকে সে ইনটিউটিভলি ধারণ করতে পারতেছে, ফলে সে চার দেয়ালের সত্যটা সে ধারণ করতে পারতেছে। বাট এটা খুব লিমিটেড, এটা স্কোপ লিমিটেড, কারণ এটা একটা টয় স্পেস। সে সত্য ধারণ করতেছে না তা না, একটা শহরের ছেলে সত্য ধারণ ঠিকই করতেছে, বাট সে শুধুমাত্র চার দেয়ালের সত্যটা ধারণ করতেছে। ঠিক আছে? কিন্তু সে যদি নেচারের সংস্পর্শে থাকতো, সে ওই চার দেয়ালের শহরের বাইরে। টয় স্পেসটা কি নেচার না? না, ওই টয় স্পেসটাও নেচার, বাট ওই নেচারটা আমি বলতেছি অনেকটা এরকম যে সময়কে ছাপায় যায় না। মানে আপনি যদি এখন আমি এই যদি যে একটু খুব শহরে যে স্পেসিফিক। আশেপাশে যে মানে যে নেচারটা, এটাও কি নেচারের মধ্যে পড়ে না? মানে এটার মানে এটা আসলে কি ধরনের নেচার তাহলে? হ্যাঁ, এটাও সত্য। মানে এটা যেহেতু আপনার এই যে শহরের যে আশেপাশে যে আপনি শহরের যে ডাইনামিক্স, শহরের যে মানুষের অনুভূতি, শহরের যে রিক্সার টুংটাং আওয়াজ, শহরের যে আপনার বৃষ্টি পড়লে যে একটা মানে একটা চায়ের টং দোকানে বসে চা খাওয়ার যে ওই সময়ের যে অনুভূতিগুলা বা ওই সময়ের যে ভাবগুলা, একটা যে কালচার, হ্যাঁ, শহরের যে একটা কালচার, এইটার ভিতরেও আপনার হাকিকাত আছে। হাকিকাত নাই তা না, এটার মধ্যে হাকিকাত মানে হাকিকাত না, আমি বলবো যেটার মধ্যে সত্য আছে। অর্থাৎ দেয়ার আর থিংস হুইচ ক্যান বি ক্যাপচার্ড, ভাব আছে যেটাকে আপনি ক্যাপচার করতে পারেন। কিন্তু আমি এই ভাবটাকে বলতে চাচ্ছি হচ্ছে এটা লিমিটেড। কেন এটা লিমিটেড? এর কারণটা হচ্ছে শহরের সত্যটা হচ্ছে ওই সময়ের সত্য। মানে ওই সময়ে ওই সমাজে ওই সময়ে যে সত্যগুলা আপনার বা ওই যে ভাবগুলা তৈরি করতেছে মানুষ তার ইন্টারাকশনের মাধ্যমে, সেই সত্যটাকে একটা শহরের ছেলে ঠিকই ধারণ করতে পারতেছে। কিন্তু সে যখন ওই সময়টার মানে ফলে সে যা ক্রিয়েট করবে, সেগুলো কিন্তু ওই সত্যগুলা দিয়েই, ওই ইনটিউশন দিয়েই ক্রিয়েট করবে। সো এখন যখন সময়টা চেঞ্জ হয়ে অন্য একটা সময় চলে যাবে, শহর যখন চেঞ্জ হয়ে অন্যরকম শহর হয়ে যাবে, হুম। অন্যরকম একটা পরিবেশ হয়ে যাবে, তখন কিন্তু হুম। আর ওই সত্যটার কোনো বা ওই হাকিকাতটার কোনো জায়গা থাকবে না। জি। ওইটা আর তখন আর হাকিকাত থাকবে না। এই কারণে এখনকার সময়ে যারা সাহিত্যিক, যারা কবিতা লিখতেছে, সাহিত্য চর্চা করতেছে, তাদের কথাগুলা খুব সুন্দর লেখেন, খুব সুন্দর সাহিত্য চর্চা হয়, এবং আমি এর মধ্যে আমি এর অনেক পড়ছি যেগুলো হচ্ছে যে আমার কাছে মনে হয় যে অনেক জটিলতা ডাইনামিক্স এর ভিতরে কিন্তু আছে। এবং শহরের যে সোশ্যাল যে ভাবটা, সেটাকে তারা কিন্তু অনেক গভীরভাবে উপলব্ধি করে সেগুলোকে ফুটায় তোলার চেষ্টা করে। আহ, এগুলো সব ঠিক। ফলে তারা কিন্তু প্রচন্ড শার্প, আমি সেই সেন্সে শার্প বলতেছি, যে এগুলো আচ্ছা, খুব সুন্দর ধারণ করতে পারে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এই চার দেয়ালের শহরের যে সত্যটা, এটা কিন্তু চিরকাল থাকবে না। এইটা চেঞ্জ হয়ে যাবে, ফলে তখন তার রেলেভেন্সটাও কিন্তু চলে যাবে। এখন আপনার সত্য বা আপনার যে ভাবটা, এটা যদি প্রকৃতির থেকে সরাসরি আপনার আসে, শুধুমাত্র সোশ্যাল ইন্টারাকশনের থ্রুতে না, প্রকৃতির থেকে যদি আপনি সরাসরি পান, তখন কিন্তু আজকের থেকে 100 বছর পরে, 1000 বছর পরে একই প্রকৃতিই থাকবে। ফলে আপনি যে ওই ভাব দিয়ে যা রচনা করবেন, সেটার রেলেভেন্স তখনও থাকবে। ওয়াও। বুঝতে পারছেন? ওয়াও। মানে এটা আমার কাছে মনে হয় যে আমি এভাবে জিনিসটাকে দেখি। মানে ওয়াও। সো মানে আপনি মানে আপনি যদি মানে মানুষের যে বলে না যে একটা ইনটুইটিভ ক্ষমতা থাকে ভবিষ্যৎ দেখার, বা আপনার ওই ইনটুইটিভ ক্ষমতা থাকে যে আপনার প্রকৃতিকে বোঝার, নেচারকে বোঝার, এবং সৃষ্টিকর্তাকে বোঝার, বা এইগুলার যে ক্ষমতা যেগুলা থাকে, হ্যাঁ, এইটা এইটা যদি আপনার ভিতরে আনতে হয়, তাহলে আপনাকে কিন্তু সরাসরি যে সৃষ্টি সেগুলার সাথে আপনার ইন্টারাকশন করতে হবে। আপনার যদি সেই ইন্টারাকশনটা না হয়, আপনি কিন্তু ওই ইনটিউশনটা তৈরি করতে পারবেন না। আপনি
খোদার সৃষ্টির ভিতর দিয়ে আপনি খোদাকে খোঁজার চেষ্টা করেন, তাই না? খোদার সৃষ্টির মধ্যে দিয়ে আপনি কিন্তু তাকে আহ, তাকে বোঝার চেষ্টা করেন, যে তার সৌন্দর্যটা বোঝার চেষ্টা করেন। জি জি। আপনি শহরের একটা কালচারের ভিতরে যে ভাবটা আছে ওইটা ধারণ করার মধ্যে আপনি খোদাকে আপনি পাওয়াটা কিন্তু অনেক কঠিন সেক্ষেত্রে। কারণ হ্যাঁ, এটা কারণ হচ্ছে জিনিসটা হয়েছে কি, ওই ভাবটা অ্যাকচুয়ালি মানুষ তৈরি করছে। ঠিক আছে, এই কারণে যেটা ঘটে যে আমরা যেই সত্যটা আহ হাকিকাত, বা যে হাকিকাতটা আমরা জানতে পারি প্রকৃতির সান্নিধ্যে এসে, বা এই যে হাকিকাতটা শুধু জানা না, ইনটিউটিভলি ধরতে পারি যেটা, সেটা শহরের পরিসরে এই হাকিকাতটা ধারণ করা খুব মুশকিল। এই হচ্ছে আমার মেইন কথাটা। সো ফলে যেটা হয় যে কালজয়ী যে কোনো কাজকর্ম বা যে কোনো কিছু, এটা তৈরি করতে হলে আপনাকে সমাজের, শুধুমাত্র ওই সমাজ ওই শহরের বাইরে বলতে থাকলে হবে না, আপনাকে এটা বাইরে যেতে পারতে হবে। আপনাকে প্রকৃতির সাথে এলিমেন্ট গুলা, প্রকৃতি থেকে আপনার ইনটিউশন তৈরি করতে হবে। আপনি যদি সেটা তৈরি করতে পারেন আপনার লেখাতে, আপনার কাজে, আপনার সবকিছুতে, তখন ওইটার ছাপ থাকবে এবং ফলে ওইটা কিন্তু কালজয়ী হবে। এটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আমি আমি জিনিসটা যতটুকু বুঝতে পারছি, লাস্টে যে কথাটুকু ভাই আপনি বললেন, তো সেটা হুম। মানে সেইটা বুঝে আমি সেটা শুনে আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে যে, তাহলে কি কথার কথা আমি যদি আমার ম্যাগ আমি just বলতে চাচ্ছি যে হচ্ছে, তাহলে আমি যদি আমার সব থেকে বেস্ট আউটপুটটুকু যদি আমি আনতে চাই, তাহলে সেটা করতে গেলে কি আমি এখন শহরে আছি, তো তাহলে কি আমার খুব লিটারালি মিনিং করলে কি আমার কি গ্রামে যে পরিবেশ অবলোকন করা দরকার, অথবা এখানে যাওয়া দরকার, অথবা একটা ডিফারেন্ট সিটিতে যাওয়া দরকার, অথবা একটা ডিফারেন্ট ভিলেজে যাওয়া দরকার? ব্যাপারটা কি কাইন্ড অফ এরকম কিছু করা দরকার আমার? দেখেন, আসলে আহ সবসময় তো অথবা সবকিছু আমি আমার সম্ভব হবে কমফোর্ট না। জোন থেকে যদি বের হই, কমফোর্ট জোন থেকে যদি বের হই, হুম। তাহলে কি হবে? আমার মনে হয় যে আহ মানে মানুষের তো সবকিছু তার এক জীবনে করা সম্ভব না। জি। ফলে সে যে শহরে বড় হচ্ছে তার জন্য এটা একটা ল্যাক হিসেবে কিন্তু থেকে যাবে অনেক ক্ষেত্রেই। বাট অনেক কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা রিকভার করা সম্ভব। মানে কিভাবে? সে যদি প্রকৃতির সান্নিধ্যে আসে, সে যদি প্রকৃতিকে অবজার্ভ করে এবং প্রকৃতির সাথে যদি সে অনেক সময় স্পেন্ড করে এবং আহ, সেটার এসেন্সকে যদি ধরার চেষ্টা করে, এমপ্যাথেটিক যদি হয়, প্রাণীদের সাথে সে যদি, অন্যান্য প্রাণীদের সাথে সে যদি মেশে, তাদের প্রতি যদি এমপ্যাথেটিক হয়, তার ভিতরে যদি এমপ্যাথি গ্রো করা শুরু করে, তখন আস্তে আস্তে তার ভিতরে আহ, চর্চার মাধ্যমে অনেক কিছুই সে ধারণ, যেটা সে ধারণ হয়তো বা ছোটবেলায় করতে পারেনি, সে চর্চার মাধ্যমে কষ্ট করে অনেক কিছু হয়তো বা সে পারবে। আপনি দেখেন মানে আপনি, মানে আমি যেহেতু ইসলামে বিশ্বাস করি, এখন আমি এভাবে বলতে পারি, দেখেন জি। কোরআন শরীফে তো বলা হয়েছেই বারবার যে আহ, তোমরা নক্ষত্র রাজিকে অবজার্ভ করো। তো আল্লাহ যে সৃষ্টিগুলো, এগুলোকে অবজার্ভ করতে বলা হয়েছে, কিন্তু বারবার বলা হয়েছে, জ্ঞানী ব্যক্তিদের জন্য এটা বলা হয়েছে। এটা বলার একটা পিছনে উদ্দেশ্যটা যদি আমরা চিন্তা করি যে এটা হয়তো বা এমনি বলছে মনে করতে পারে কেউ, অথবা এভাবে চিন্তা করতে পারে যে না, আসলে এই সৃষ্টিগুলাকে, এই সৃষ্টি দেখার ভিতর দিয়ে আহ, আরো বিগার এসেন্সকে সে বুঝতে পারবে, বা সেই ধারণ করার একটা ক্ষমতা তৈরি হবে তার ভিতরে, একটা বেটার ইনটিউটিভ পাওয়ার তৈরি হবে, যেটা দিয়ে সে আরো বেটার সে দেখতে পারবে। এটার জন্যই কিন্তু আমরা ভাবতে পারি যে আচ্ছা, এই অবজারভেশন গুলো আসলে জরুরি। সো একজন মানুষ আজকে, একটা শহরের ছেলে, সে বড় হয়ে গেছে অলরেডি, 20 বছর 25 বছর বয়স যার হয়ে গেছে, সে কি করতে পারে? সে তার শহুরের সত্যটার বলয় থেকে, বা শহুরের সত্যের বলয় থেকে সে বের হয়ে সে প্রকৃতির সাথে, মহাকাশের সাথে সে তার কানেকশন তৈরি করতে পারে। আহ এবং সেটার জন্য সে সচেষ্ট হয়ে করতে হবে জিনিসটা, এটা তার কমফোর্ট জোনের বাইরে যেই করতে হবে। ইট ইজ ট্রু। আহ, শহর, ফর এক্সাম্পল, আপনি যে দেখেন, আপনি যে মনে করেন যে আমরা আমরা যে সবসময় শহর আপনাকে একটা কনজিউমারিস্ট সোসাইটি, আপনি যখনই খিদা লাগে আপনি খাইতে পারেন। হুম। আপনি কোনোদিনও জি। কি বুঝবেন যে একটা প্রাণী যে খাবার জোগাড় করতে পারতেছে না সে কিরকম থাকে, তার কিরকম ভাবে সে, তার মানসিকতাটা কাজ করবে?
এটা বুঝতে হলে আপনাকে না খেয়ে থাকতে হবে। আপনাকে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে আসলে ওই জায়গা থেকে। মানে আমি বলতেছি না আপনাকে না খেয়ে বসে থাকেন, আমি তা বলতেছি না। আপনাকে এই কনজিউমারিস্ট সোসাইটির বাইরে যে আপনাকে চিন্তা করতে হলে সেটার বাইরে গেলে যা যা অভিজ্ঞতা হতে পারে সেগুলো আপনার ভিতরে ধারণ করতে পারতে হবে। যদি করেন এবং সেটা যদি আপনি একটা এক্সটেন্সিভ পিরিয়ড যদি আপনি বা সেটার পিছনে একটি সময় দেন, সেটাকে যদি নার্চার করেন ভিতরে, তাহলে আপনার হয়তোবা কিছু জিনিস আপনি আহ, ধারণ করতে পারবেন যেটা আপনি হয়তো ছোটবেলায় খুব ইজিলি পারতেন। সো এই কারণে আমি আমি মনে করি আসলে যে একটা শিশুকে হচ্ছে নেচারের কাছাকাছি নিয়ে যাওয়া, নেচারের সাথে ইন্টারঅ্যাক্ট করানো, সৃষ্টির সাথে ইন্টারঅ্যাক্ট করানো, এটা খুব জরুরি। প্রাণীর সাথে, সৃষ্টির সাথে, নেচারের সাথে। সে শহরের সত্যটাকেও জানবে, কারণ শহরের সত্যটা আপনি জানলে আপনি চলতে পারবেন না আবার, কারণ আপনাকে আবার পথ ঠকানো, চলাচলের পথ চলায় মুশকিল হবে, মুশকিল কে হবে। আপনাকে ঠকাচ্ছে আপনি বুঝতে পারবেন না, এরকম হবে। বাট সেটাকে প্রাইমারি করে ফেললে হবে না, এটাই হচ্ছে আমার কথাটা। শহরের চার দেয়ালের যে সত্যটার যে স্কোপ সেটা অনেক কম, এটা আপনার সাথে ইন্টারাক্ট করে আপনাকে খুব কম পরিমাণ ইনটিউশন তৈরি করে দিতে পারে, বাট যেগুলো দিচ্ছে সেগুলো ওই সময়ের জন্য প্রযোজ্য হবে। ফলে আপনি খুব দারুণ কবিতা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি খুব দারুণ শহরের ডাইনামিক্সে, শহরের মানুষের চিন্তা চেতনা, সোশ্যাল ইসের উপর ভিত্তি করে আপনি খুব দারুণ দারুণ কবিতা লিখতে পারেন। সেখানে খুব দারুণ দারুণ ইনটিউটিভ কথাবার্তা থাকবে, সেটা খুব দারুণ অনেক শার্পও হবে। বাট প্রবলেম হচ্ছে যে আপনার সোসাইটি যদি চেঞ্জ হয়ে যায়, ওটা রেলেভেন্স চলে যাবে। এখন কেউ বলতে পারে যে না, আমি এখন আমার এই সমাজ, আমার এই রেলেভেন্স নিয়েই আমি আমার কবিতা লিখতে চাই, অবশ্যই লিখতে পারে। সেক্ষেত্রে আগের সোসাইটি কেমন ছিল সেটাকে রিকনস্ট্রাক্ট ভবিষ্যতের সোসাইটি যদি করতে চায়, তখন এই সাহিত্যগুলো পড়েই করবে, তাই না? সো আগের সোসাইটিকে বুঝতে হলে ওই সময়ের সমাজের রেলেভেন্ট সাহিত্যটা থাকাটার গুরুত্ব আবার আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে মানুষ শুধু এইটুকুতে সীমাবদ্ধ না, মানুষের থেকে বেশি। আহ সে এটাও জানবে, সে নেচারটাকেও জানবে। সে যদি ছোটবেলায় নেচারের, বাট প্রবলেমটা হচ্ছে যে সে যদি নেচারটাকে ছোটবেলায় না জানতে পারে, বড় হয়ে জানাটা বা ওই ইয়েগুলা, ওই ভাবগুলাকে অনুধাবন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক কষ্ট করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। এই জন্য ছোটবেলাতে বরঞ্চ বেটার যে বাচ্চাদেরকে, শিশুদেরকে আমি নেচারের একটা সাথে। ছোট একটা পয়েন্ট অ্যাড করতে চাই। তো মানে আমি জানি না আসলে আমার কথাটা ঠিক কিনা, তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আসলে মানে তার যদি আসলে যেটা একটা পরিণত বয়স অথবা একটা অ্যাডাল্ট এজে, অ্যাডাল্ট অথবা তার থেকে একটু মানে মোটামুটি একটা এজে আসার পরেও সে যদি আসলে নেচারের সাথে ইন্টারেক্ট করা সেই যদি ক্যাপাবিলিটিসটা যদি না রাখে অথবা হারায় ফেলে, আমার কাছে মনে হয় সে আসলে ইমোশনালি অনেক ব্যাপারে নাম হয়ে যাবে। সে আসলে অনেক ব্যাপারে সে আসলে ফিল করতেই পারবে না যে আসলে একটা ওই সেম এজের একজন মানুষ, মানে সে, আমার মনে হয় যে সেম সেম তাকে ওই ওই এজের ওই পার্টিকুলার মানুষটাকে যদি একটা পার্টিকুলার মানুষের সাথে যদি রিলেট করতে বলা হয়, অথবা তার যে অনুভূতি ঋদ্ধতার যে আপনার যে গভীরতাটুকু, তার ইমোশনাল যে ডেপথ, ফিলিংস এর যে আপনার মানে গভীরতাটুকু, আমি জানি না আমার ওয়ার্ডস গুলা প্রপার হচ্ছে কিনা, কিন্তু তারপরও আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আসলে সে আসলে ওইটা তার ওই ওই জিনিসগুলো আসলে খুবই অবসলিট হয়ে যায়, তখন আসলে সে ওই জিনিসটা আর ধরতেই পারবে না আমার কাছে মনে হয়। অথবা আপনি যেটা বলেন যে ধরাটা অনেক তার জন্য অনেক কাঠখড় পোড়ানো লাগবে, আমার কাছে এটাই মনে হয়। হ্যাঁ, আমি আপনার সাথে আমি একমত পোষণ করি। এবং অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারই দেখা যাবে যে তার ভিতরে ডরমেন্ট থেকে যাবে, ওটা কখনো প্রস্ফুটিত হবে না। প্রস্ফুটিত হবে না। আহ, মানুষ অপার সম্ভাবনা নিয়েই আসছে পৃথিবীতে, সেগুলাকে প্রস্ফুটন ঘটাতে হলে এইগুলা উম, তাকে ম্যাক্সিমাইজ করতে হলে তাকে হচ্ছে যে প্রকৃতির সান্নিধ্যে, শুধু প্রকৃতি মানে আমি শুধুমাত্র ঘাসলতা পাতা দেখালাম, আমি শুধু পাহাড়ে গেলাম, ব্যাপারটা এরকম না আসলে। তাকে একটা জীবন যাপনের ভিতরে এটা থাকতে হবে, অর্থাৎ তাকে একটা সময়কাল এরকম পরিবেশে তাকে থাকাটা জরুরি। এবং এরকম পরিবেশে থাকা এবং প্রাণীদের সাথে মেশা, পাখির সাথে মেশা, নদীর সাথে মেশা, আহ বাতাসের সাথে মেশা, ধানের সাথে মেশা,
এটা তার খুব জরুরি। এটা বা ধানের সাথে হোক, বট গাছের সাথে হোক, আপনি যেটা যেভাবেই বলেন না কেন, পাখির বাসার সাথে হোক, তার মেশা, তার ইয়ে এসেন্সটুকু করাটা। যে দেখতে পারা, হ্যাঁ, শুধু দেখবে এবং ইন্টারঅ্যাক্ট করবে, দেখবে ইন্টারেক্ট করবে। ইন্টারঅ্যাক্ট করবে, দেখবে ইন্টারঅ্যাক্ট করবে, এটার বুদ্ধি দিয়ে সে কিন্তু ওই ভাষা যেভাবে শেখে, সে কিন্তু এগুলার এসেন্স গুলাকে সে ধারণ করতে পারে। ভাষা কিন্তু এসেন্স, ভাষা শেখাটা কিন্তু আসলে ওই এসেন্স ধারণ করা। ভাষা শেখাটা মানে কিন্তু এমন না যে সে শব্দগুলা মুখস্থ করতেছে, সে কিন্তু এসেন্স ধারণ করা শুরু করে। তো ওই এরকম একইভাবে প্রকৃতির সান্নিধ্যে যে সে নতুন নতুন অনেক এসেন্স ধারণ করতে পারবে একটা শিশুকে যদি সেরকম জীবনে আপনি ইন্টারেস্টিংলি দেখেন। আগে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনীতে যদি দেখেন যে তার সে উনি যখন ওই সময় যারা ভালো ফ্যামিলি ছিল, বনেদি পরিবারের বলেন বা যারা ছিল, তারা কিন্তু একটা টাইমে আহ জন্মের পরে অল্প কিছুদিন পরেই তাদেরকে কিন্তু মরুভূমিতে কোনো বেদুইনদের ফ্যামিলিতে পাঠায় দেওয়া হতো। আহ এটাকে অনেকে বলতে চান যে এটা হচ্ছে এক ধরনের নার্সিং, মানে হচ্ছে যে দুধ খাওয়ানোর জন্যই বেসিক্যালি এটা হচ্ছে একমাত্র এটা ইয়ে করা হতো, এটা ইটস এ নার্সিং এর জন্যই এটা এক ধরনের করা হতো, এটা অনেকে বলতে চান। কিন্তু এটার একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে কি, সেটার মাধ্যমে যেটা হতো যে ওই বেদুইন পরিবারে যখন থাকতো সে, তখন হচ্ছে ওই বেদুইন পরিবারের যে হার্শ এনভায়রনমেন্ট, ওই সময় ওইটার যে প্রকৃতির সাথে তার যে একাত্মতা, ওইটা কিন্তু তার হয়ে যেত। মানে আমার এটা রাসূলের জীবনী দেখলেও বোঝা যায় যে তার ছোটবেলাটায় কিন্তু ওই এনভায়রনমেন্টের সাথে একাত্ম হয়ে কাটছে। উনি একটা বিশাল সময়ও ইনফ্যাক্ট উনি যে হেরা গুহায় যে ধ্যান করছেন বা যাই করছেন, কেন হেরা গুহায় যাওয়া লাগছে, কেন উনি বাসার মধ্যে করতে পারতেন না? এক্স্যাক্টলি, দ্যাটস আ নাইস কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে ওইটাই যে আসলে আমাদেরকে এই জায়গাগুলা রিইভ্যালুয়েট করতে পারতে হবে, যে কারণ আমরা আসলে শহরে থাকতে থাকতে আমাদের সবকিছু শহর কেন্দ্রিক হয়ে যাওয়ায় আমাদের আ- চারপাশে যে এত বড় ভাষার মতো যে রিসোর্স আছে, এটা কিন্তু আমরা মিস আউট করি। এবং সেই মিস আউট করার কারণে আপনি মনে করেন একটা বাচ্চাকে কোনো ভাষাই শিখালেন না, তার বয়স যখন 20 হলো, তাকে প্রথম ভাষা ইন্ট্রোডিউস করলেন, তার কিন্তু বুদ্ধির বিকাশও এরকম হবে না আসলে। এই 20 বছর পর্যন্ত সে ভাষা না শেখার কারণে সে অনেক কিছু সে চিন্তা করতে পারবে না, নিজের মধ্যে চিন্তা করতে ইন্টারনালাইজ পারবে না, করতে পারবে না। ইন্টারনালাইজ করতে পারবে না, ফলে তার বুদ্ধির বিকাশ এরকম হবে না। ফলে সে যখন 20 বছর বয়সে ভাষার সম্মুখীন হবে, জি। তখন বহু কাঠখড় পোড়ায় তাকে হয়তো 30 বছর 35 বছর বয়সে হয়তো বা সে ভাষাটা একটু বুঝতে পারবে, কমিউনিকেট করতে পারবে এটা দিয়ে। বাট ওইটা সে উম, খুব দ্রুত ওভাবে গ্রাস্প করতে পারবে না। অর্থাৎ ওইটা দিয়ে তার চিন্তাতে অলওয়েজ একটা ডেফিসিয়েন্সি থেকে যাবে তখন। তেমনি প্রসেসটা অনেক দারুণ। মানে ল্যাঙ্গুয়েজ শিখলাম, আমি ইন্টারনালাইজ করলাম, ইন্টারনালাইজ করে আমি নতুন কিছু থটস আমার মধ্যে আনলাম, সেই থটস গুলো আবার স্ট্রাকচার ওয়েতে আমি সাজালাম, সাজানোর পরে আমি আবারও মানে আবারও ল্যাঙ্গুয়েজের কাছে ফিরে যে আবারও নতুন কিছু শিখলাম, জানতেছি, শিখলাম। ইটস আ সাইকেলের মতন, একটা কন্টিনিউয়াস একটা লুপের মতন, একটা প্রসেস, একটা সার্কেলের মতন। হ্যাঁ, মানে মানে ভাষাটা যেরকম, আমি বলতে চাচ্ছি হচ্ছে ভাষাটা যেরকম আপনার ছোটবেলাতে শিখাই দেওয়াটা হচ্ছে যে আপনার একটা মানুষের বুদ্ধি বিকাশের জন্য জরুরি, তেমনি প্রকৃতিকেও হুম। ছোটবেলাতে দেখায় দেওয়াটা একটা মানুষের বুদ্ধির বিকাশের জন্য জরুরি। উম, ওকে। এটা ইন্টারনাল, অনেক বেশি তখন মানুষ ইনটিউটিভ হতে পারে। আমাদের চার দেয়ালের সত্যটা তো খুব লিমিটেড। আচ্ছা। তো এটাই আর কি। আমরা আমরা আপনি যে মনে করেন যে এত ইঞ্জিনিয়ারিং মানুষ পড়তেছে, এই মোটর সিরিজ মোটর পড়তেছে, শান্ট মোটর, এই যেগুলো যে পড়ে, এগুলো সামনে যদি চোখের সামনে দেখে যদি দেখে না, ফলে যেটা ঘটে যে এই পড়ে টোড়ে ওই পড়াটাই উদ্ধার হয়ে যায়, আর কিছু কিন্তু হয় না। বাংলাদেশে কি নিজেরা কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারে না। মানে এটা না পারার কারণ বেসিক্যালি আসলে হচ্ছে যে তারা ইনটিউটিভলি জিনিসটা গ্রাস্প করতে পারে না। আপনি কিছু ভর্তি পরীক্ষার অঙ্কের মতো কিছু জিনিসপত্র সলভ করলেন, তাহলে কিন্তু হলো না। আপনাকে মানে কিছু জিনিস আছে যেগুলো আপনার ইনটিউটিভলি তৈরি করার জন্য শুধু অঙ্ক সলভ করলে হয় না, আপনাকে ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, নিজেকে ধরতে হয়, কাজ করতে হয়, আপনি ওটা হবে। এরকম অনেক কিছু অঙ্ক সলভ করার মাধ্যমে হয়, আবার অনেক কিছু হয় না। তো এটাই হচ্ছে বিষয়টা। তো এগুলো আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে একটা বাচ্চার বিকাশের জন্য বা একটা শিশুর বিকাশের জন্য বা খুব জরুরি যে তাকে ভাষার সাথে পরিচিত হওয়া,
তাকে পরিচিত করানো, তাকে নেচারের সাথে পরিচিত করানো, তাকে প্রাণীদের সাথে পরিচিত করানো, সেই সব এবং নেচারের সাথে তার কিছু একটা একটা সময় তার স্থাপন, একটা জীবন যাপন করানো, এবং এই এগুলাকে তার নিজের ভাষায় পরিণত করা। সে তখন ওটাকে তখন নিজেই ধারণ করতে পারে, তখন ওইটা দিয়ে সে তার লেখায়, তার কাজে, তার ইনটিউশনে, তার এগুলাতে সে ইউজ করতে পারে। আমি বলতেছি না যে এটাকে একদম 1-2 বছর বয়সে হতে হবে, ব্যাপারটা এরকম না। এটা আপনি বালক বয়সেও হতে পারে, বাট তাকে একটা সময় আমি মনে করি নেচারের সাথে একটু থাকা দরকার, এবং সেটা ছোট বয়সে হলে ভালো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই সময়গুলোতে। আমার কাছে সব থেকে বেশি কমপ্লিকেটেড যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে যে আম, এটা আসলে আমার কাছে অনেক কঠিন মনে হয়েছে যে একটা মানুষ যে আসলে অনেক প্রাপ্তবয়স্ক অথবা মোটামুটি সে অনেক কিছু বোঝে, তো সে আসলে একটা গোটা জিনিসকে আসলে সে অনেক মাইক্রোস্কোপিক ভাবে ভাবতে পারে। আপনি যে প্রজাপতির যে কথাটা বললেন, প্রজাপতির রং এটা, প্রজাপতির রং ওইটা, প্রজাপতির ডানাগুলা এরকম, একটা ছোট বাচ্চা সে আসলে জিনিসটাকে অনেক গোটা ভাবে দেখতেছে। রাইট। কিন্তু মানে একটা বড় মানুষ সে আসলে যে ওই জিনিসটাকে ওইভাবে দেখতেছে না। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে ইটস এটা আসলে এটা কি একটা সেম এট দ্য সেম টাইম আসলে মানে আহ, মানে যে আসলে একটা চিন্তা চেতনা যেটা, যে আসলে যেই মানুষটা আসলে একটু আপনার হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাঙ্গেলে সে আসলে দেখতে পারতেছে, তার চিন্তা করার অ্যাবিলিটিটা কি একটু বেশি না, অথবা সে কি আসলে মানে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন কিনা এটা কি আমি বলতে পারি না। এট দ্য সেম টাইম এটা কি আসলে মানে আসলে এই ব্যাপারটা এই প্লিজ আপনি এর ব্যাপারে একটু বলেন প্লিজ। ওয়েল, সে মাইক্রোস্কোপি অ্যাঙ্গেলে যখন সে দেখতেছে, বা ওভাবে আপনি যেটা বললেন সেভাবে যখন সে দেখতেছে, তখন আহ, তার সূক্ষ্ম বুদ্ধিগুলোকে সে অবশ্যই ইউজ করতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুম। আমি এখানে বুদ্ধির সূক্ষ্মতা থেকেও একটা জিনিসের এসেন্স ধারণ করার, মানে বুঝতে পারার ক্ষেত্রে বোঝাচ্ছি। মানে প্রজাপতি শুধু একটা প্রজাপতি না, মানে আমি বলতে চাচ্ছি একটা প্রজাপতি শুধু একটা প্রাণী না, জি। একটা প্রজাপতি শুধু একটা ডানা ঝাপটানি না, একটা প্রজাপতি শুধু কিছু কালার না। যেমন আচ্ছা। আপনি, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনার মানে চুল আছে, আপনার এগুলো সবই আছে আপনার, কিন্তু আপনি কি এগুলার যোগফল? আপনি কিন্তু আসলে এগুলার যোগফল না, আপনার একটা নিজস্ব এসেন্স আছে। আপনি যে বলেন একটা মানুষ কেমন, এটা কি আসলে তার ওই হাত পা নাক কানের যোগফল? ব্যাপারটা কিন্তু তা না। যোগফল একটা মানুষকে ঠিকই তৈরি করতে পারে, কিন্তু সেই মানুষটার এসেন্স আসলে কিন্তু ওই যোগফলের ভিতরে নাই। তো আপনি সূক্ষ্মভাবে একটা মানুষকে দেখার জন্য মনে করেন মাইক্রোস্কোপ দিয়ে একটা মানুষকে দেখতেছেন, আপনি আপনি তার ফিজিক্যাল ফিচার জানতে পারবেন, তার সে কখন কখন তার ঘুম আসে, কখন সে খিদা লাগে, এগুলো আপনি, এগুলো সব আপনি জানতে পারবেন। তার সম্পর্কে আপনি অনেক কিছুই এরকম জানতে পারবেন, বাট মানুষটা কিন্তু আসলে তার ঘুম আসা খিদা লাগা এগুলো না, এটা তার একটা ছোট অংশ। মানুষটা কিন্তু তার থেকে অনেক বড় কিছু। তেমনি প্রজাপতিও তাই। প্রজাপতি ইটসেলফ, এটা নিজস্ব একটা এসেন্স আছে, নিজস্ব একটা ভাব আছে। এটার শুধুমাত্র ডানা ঝাপটানি, শুধুমাত্র রঙের বাহার না। সো এই দিক থেকে আমরা যখন মাইক্রোস্কোপিক্যালি দেখি, তখন আমরা শুধুমাত্র ডানা ঝাপটানি, রঙের বাহার, এগুলোকে যোগফল আকারে আমরা জিনিসটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, যেটা আপনাকে একটা খণ্ডিত চিত্র দেয়, যেটা ওই ভাবটা আপনাকে দিচ্ছে না। এটা অনেক ডিপ একটা বিষয়। আই থিঙ্ক আমার আমার নিজের আসলে মনে হয় যে এটা, ইনটিউটিভলি আমার নিজের মধ্যে ধারণ করতে জিনিসটা আসলে আমার নিজেরও টাইম লাগবে, আই থিঙ্ক সো। না, আপনি মানুষ দিয়েই চিন্তা করেন, আপনি একটা মানুষকে কিন্তু ইনটিউটিভলি ধরতে পারেন, আপনি মানুষের সাথে ইন্টারাকশন সবসময় করেন, তাই জিনিসটাকে আসলে পুরোপুরি মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক দৃষ্টিকোণ থেকে বলতেছিও না পুরোপুরি ভাবে। জি। ইন এ সেন্স যে আপনি মাইক্রোস্কোপিক্যালিও দেখেন বা ম্যাক্রোস্কোপিক্যালিও দেখেন, হ্যাঁ, দুইটাতেই আপনি একটা জিনিসের অ্যাসপেক্ট দেখতে পাবেন, একটা জিনিসকে পুরোপুরি দেখতে পাবেন না। আপনি ম্যাক্রোস্কোপিক্যালিও যদি একটা প্রজাপতিকে দেখেন,
তার মানে এটা না যে আপনি প্রজাপতির এসেন্সটা ধারণ করে ফেলতে পারবেন, ওইটার যে বিউটি ধারণ করে ফেলতে পারবেন। ম্যাক্রোস্কোপিক্যালিও আপনি করবেন কি, বড় হলে যেটা করে মানুষ, ম্যাক্রোস্কোপিক্যালিও সে যে সমস্ত ম্যাক্রোস্কোপিক্যালি যে সমস্ত জিনিসপত্র সে দেখছে সেটার সাথে এটাকে মিলাতে যাবে। মনে করেন সে ছোটবেলায় মাছি দেখছে, সে তখন জিনিসটাকে ম্যাক্রোস্কোপিক্যালি দেখবে, আচ্ছা এটা মাছির মতো একটু বড় সাইজের একটা প্রাণী, এটার রঙের রঙের বাহার আছে। মাইক্রোস্কোপিক্যালি এখন গেল, মাইক্রোস্কোপিক্যালি গেল যে রঙের বাহার আছে, এটার ডানার ঝাপটা আছে, এগুলো সে দেখবে। আহ, কিন্তু এটার যে এসেন্স, এটার যে নিজের একটা অস্তিত্ব, এটাকে ধারণ করা তখন একটু মুশকিল হয়ে যায়। ট্রান্সলেটেড অনুভূতিকে সে, অনুভূতি তার হয় না তা না, অবশ্যই হয়। রঙের বাহার দেখে সে আশ্চর্য হয়, সে ঝাপটানি, ডানা ঝাপটানি দেখেও তার আহ, ওড়ার স্টাইলটা দেখে সে আশ্চর্য হয়, ফলে সে বিস্মিত হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু পুরোপুরি ধারণ করার যে বিষয়টা, যে এইটা আমার অস্তিত্বের একটা অংশ হয়ে গেল আমি যখন এটাকে অ্যাবজর্ব করলাম, এই ব্যাপারটা ছোটবেলায় হয়, সহজে হয়। এটাই বলতে চাচ্ছি। এটা আপনি অন্যান্য ক্ষেত্রেও দেখবেন যে সংখ্যা তত্ত্ব যদি যারা শিখে, বাচ্চারা সংখ্যা নিয়ে যখন বেশি, বা মিউজিক নিয়ে যদি দেখেন, মিউজিকও কিন্তু তাই। একটা বাচ্চাকে আপনি যদি মিউজিক শেখান, বড় হয়ে এসে একটা মিউজিক তার শেখা যতখানি না কঠিন, একটা ছোট বয়সে, 5 বছর বয়সের একটা বাচ্চাকে পিয়ানো ধরায় দিলে, সে যেই ধরনের মিউজিক সে ইনটিউটিভলি প্রডিউস করতে পারবে, আর একটা বড় হওয়ার পরে ধরলে সেই যে অবস্থানে যাওয়াটা কিন্তু অনেক টাফ। অর্থাৎ জেসন বেকার ফর অ্যান এক্সাম্পল। বলতে পারেন জেসন বেকার, পাগানিনি, আপনার মোজার্ট, বিথোভেন, যার কথাই বল, যাদের কথাই বলেন না কেন, এরা সবাই আহ অনেকেই, বেশিরভাগই ছোটবেলা থেকে ওইভাবে ইয়ে করছে। হ্যাঁ, বড় হলে করা যায় না তা না, অনেক অধ্যবসায় করতে হয় সেটার জন্য আপনাকে। ওটাই তো বললাম যে আসলে আপনি ধরতে পারবেন না ব্যাপারটা, আমি এরকম বলতেছি না। আপনাকে কষ্ট করতে হবে এটার জন্য, তখন অনেক বেশি কষ্ট করতে হবে, শুধু কষ্ট না, আপনাকে হাড় ভাঙা কষ্ট করতে হবে। তাহলে আপনি হয়তোবা এসেন্সটাও একটা পয়েন্টে ধরতে পারবেন। ব্যাপারটা এরকম। যেমন আমি একটা মজার জিনিস বলি আপনাকে, আপনি কি শুনছেন এই জিনিসটা, যে পারফেক্ট পিচ? পারফেক্ট পিচ ওয়ার্ডটা শুনছি আচ্ছা, মিউজিকের ক্ষেত্রে, একটা নোটের ক্ষেত্রে ব্যাপারগুলো আসে, স্বর। হ্যাঁ, পারফেক্ট পিচ, সুরের যে পারফেক্ট পিচ, অর্থাৎ কোন সুরটা যে আসলে কোনটা, এটাকে জি। আপনি ধরেন, আপনি একটা লাল দেখলে লালই ওটা দেখেন, আপনি ওটাকে অন্য কোনো কালার কিন্তু দেখেন, কিন্তু কনফিউজড হয়ে যান না যে এটা কি লাল নাকি অন্য কোনো কালার। লালকে আপনি লাল হিসেবে চেনেন। পারফেক্ট পিচ যাদের আছে, তারা একটা নোটকে যখন শুনে তখন ওই নোটটাকে ওইভাবেই চেনে। মানে হচ্ছে ওই নোটটা যখন অন্য কোনো কিছুতে যখন বাজে, তখন সে রেকগনাইজ করতে পারে, আচ্ছা এইটা হচ্ছে ঠিক ওই নোটটা বাজতেছে। অর্থাৎ ধরেন সি শার্প, সি শার্প যে নোট, এটার যে সাউন্ডটা, এটা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন সি শার্প নোটের সাউন্ড কি, আমি কিন্তু বলতে পারবো না। ওকে, আমার আচ্ছা আচ্ছা ভিতরে, আচ্ছা আচ্ছা, আমি ধরতে পারছি, ঠিক বিষয়টা আছে, ধরতে পারছি, জি। ঠিক আছে। এখন আমাকে যদি বলা হয় সারে গামা পাধা নিসা, আমি কিন্তু বলবো সারে গামা পাধা নিসা। আমি এটা ঠিকভাবেই বলছি। আমার জি। রিলেটিভ পিচটা, অর্থাৎ হচ্ছে একটা পিচের থেকে আরেকটা পিচের যে পার্থক্যটা, এইটা কিন্তু আমি ধরতে পারছি, এটা আমি ধরতে পারছি। কিন্তু পারফেক্ট পিচ আমার নয়। সাটা যে সিতে, আপনি উদাহরণ বললেন যে ঠিক আছে, আপনি তো সারেগামা পাধানিসা বললেন, হুম। আপনি সারেগামা পাধানিসা সাটা আপনি সি দিয়ে শুরু করেন, আমি কিন্তু পারবো না। আমাকে একটা সি নোট প্রেস করতে হবে, ওটার যে সাউন্ডটা যখন আমি শুনবো তখন আমি ওইখান থেকে এক বলতে পারবো। ওকে, তো এই যে পারফেক্ট পিচটা আমার মানে যে সোজা নাই, বাংলায় যদি একটু সাইন্টিফিক্যালি বলি তাহলে হচ্ছে, মানে ব্যাপারটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, পার্টিকুলার অ্যামপ্লিটিউড নিজের মধ্যে ধারণ করে দেন সেই সেম সাউন্ডটা নিজের মধ্যে থেকে ক্রিয়েট করা অথবা মেমোরিতে রাখা, এটাই হচ্ছে পারফেক্ট পিচের মতন ব্যাপারটা। মানে এটাই হচ্ছে মানে পারফেক্ট। ওই ফ্রিকোয়েন্সিটা হ্যাঁ, ধারণ করা। এক্স্যাক্টলি কোন ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এটা এইটাকে ডিস্টিংগুইশ করা। ডিস্টিংগুইশ করে, ডিস্টিংগুইশ আপনি হয়তো বা করতে পারবেন যে এটা হুম। এই ফ্রিকোয়েন্সি থেকে এই ফ্রিকোয়েন্সি আলাদা, বা এই ফ্রিকোয়েন্সি থেকে এই ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য এতটা নোট।
আপনি এরকম হয়তো বা ডিস্টিংগুইশ করতে পারবেন, এইটা আপনি চর্চা করে পারবেন। কিন্তু পারফেক্ট পিচ এমন একটা জিনিস যেটা আসলে চর্চা করেও অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ পরবর্তীতে পারে না। মানে হচ্ছে যে পারফেক্ট পিচ আপনি ছোটবেলায় আইদার এটা আপনি আপনার থাকে, যখন আপনি ছোটবেলায় একদম আপনি মিউজিকের সাথে যখন আপনি পরিচিত হন, তখন আইদার আপনি জিনিসটাকে ধারণ করেন, অথবা আপনি এটা আপনার থাকে না। তার মানে এটা না যে আপনি মিউজিক তৈরির জন্য আপনার পারফেক্ট পিচ লাগবে। আপনি মিউজিক তৈরি করার জন্য আপনার পারফেক্ট পিচ প্রয়োজন নেই, আসলেই নেই। আপনি মিউজিক তৈরি প্রডিউস করতে পারেন উইদাউট পারফেক্ট পিচ। আপনাকে জাস্ট হচ্ছে একটা যে কোনো একটা কিবোর্ড বা একটা গিটার যদি আপনার টিউন করা থাকে, আপনি যদি জাস্ট স্টার্টিং নোটটা যদি আপনি যদি জানা থাকে, আপনি যদি বাজায় জাস্ট শুনে নেন একবার, আচ্ছা ঠিক আছে আমার স্টার্টিং নোট হচ্ছে এটা, দেন ওইটার রেসপেক্টে আপনি অন্যান্য নোটগুলো আপনি বলতে পারবেন। কিন্তু পারফেক্ট পিচ যেটা, ওইটা কিন্তু আপনার, অর্থাৎ আপনি সি কে আলাদাভাবে জাস্ট শুনে রেকগনাইজ করা যে এটা হচ্ছে সি নোট বাজতেছে, এরকম যে ক্ষমতাটা, এটা আপনার ছোটবেলায় তৈরি হয়, যখন মানুষ ছোটবেলায় মিউজিকের সাথে পরিচিত হয়। কিন্তু এটা পরবর্তীতে পরিচিত হলে এই জিনিসটা, এই ক্ষমতাটা থাকে না আর। কিন্তু এটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনি মিউজিক বানানোর জন্য এটা আসলে নেসেসারি জিনিসটা। ফলে মিউজিক যে বানায় তার জন্য এটা লাগবেই এমন ব্যাপার না। বেশিরভাগ মিউজিশিয়ানই অ্যাকচুয়ালি যারা করে, ব্যান্ড করছে, তারা বেশিরভাগই কিন্তু আসলে পারফেক্ট পিচ না। বাংলাদেশে যারা করতেছে আমি যতদূর জানি, বেশিরভাগই পারফেক্ট পিচ নেই। খুব একজন দুজনের আছে হয়তো বা, হতে পারে। তাতে কিছু লাভ আছে, সে যেগুলা বাজাচ্ছে সেগুলাকে উইদাউট হোল্ডিং এন ইনস্ট্রুমেন্ট সে তার নোটগুলোকে লিখতে পারে, ঠিক আছে। ওয়াও। কিন্তু আহ, এটা নেসেসারি না, এটাই হচ্ছে ব্যাপারটা। আপনার ইনস্ট্রুমেন্ট হাতে নিয়েও যদি আপনি লেখেন, সেটাতেই বা কি এসে যায়, কিছু এসে যায় না। মিউজিকটা হলেই তো হলো। তো এরকম ব্যাপারটা, তো আপনি অনেক কিছুই হয়তোবা পরবর্তীতে সাধনা করে আপনি অর্জন করতে পারবেন। কিন্তু যেটা ছোটবেলায় অনেক যেগুলো জিনিসপত্র আপনি ধরতে পারতেন, ওইটা হয়তো বা পারবেন না, যেটা অনেক সহজ হতে পারতো আপনার জন্য। এই আর কি। মানে এখন সহজ কোনো জিনিস আপনার না, তার মানে যে আপনি স্ট্রাইভ করবেন না কঠিন জিনিসের দিকে, সেরকম কিন্তু আমি মনে করি না। আমাদের সবাই স্ট্রাইভ করা উচিত তার নিজস্ব এক্সেলেন্স বৃদ্ধির জন্য, কষ্ট করা উচিত। কিন্তু ছোটবেলা থেকে ওই যদি সুবিধাটা পেয়ে থাকে কেউ, সেক্ষেত্রে স্ট্রাইভটা অনেক সহজ হয়, অনেক বেশি প্রডিউস করতে পারে, অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারে তখন। এটাই আমি মনে করি। তো এটা শুধু মিউজিক না, এটা সবকিছুর জন্য, যে কোনো এনিথিং উইচ হ্যাজ টু ডু উইথ ইনটিউশন, আপনার ছোটবেলায় এক্সপোজিশন পাওয়াটা বেটার। না হলেও সমস্যা নাই, না হলে আপনাকে কষ্টটা করতে হবে, বাট আপনাকে ওই আন্দাজটা থাকতে হবে যে আম, আহ, আমি কি অর্জন করতে চাচ্ছি, এবং সেটার জন্য স্ট্রাইভ করতে হবে। এই ব্যাপারটা এরকম। অনেক সুন্দর, অনেক কিছু জানতে পারলাম, অনেক ইটস আ ভেরি ইনসাইটফুল ডিসকাশন। থ্যাংক হ্যাঁ, ইউ। আমার এটা কিন্তু কথা বলে খুব ভালো লাগলো, কারণ আমি এটা নিয়ে আমি ছোট করে লিখছিলাম একটা তাও ফেসবুক স্ট্যাটাস বা এরকম সব জায়গায়, 5 বাট বছর এটা আগে। নিয়ে, হ্যাঁ বেশ আগে, বাট এটা নিয়ে কখনো কারোর সাথে আলোচনা করি। আপনার সাথে আলোচনা করে এটা নিয়ে ভালো লাগলো, এই আর কি। আমারও ভালো লাগছে, তবে আই হোপ সো আমরা অন্যান্য আরো বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। তবে আজকে যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করছি, আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যে টোটাল জিনিসটা আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে হুম, আম, একটা পার্টিকুলার অঞ্চলের মানুষ, কথা কথা গ্রামের ছেলেরা শহরের ছেলে মেয়েদের চাইতে যে আপনার একটু বেশি মেধার পরিচয় দেয়, অথবা তারা যে এই সময়টাকে যে ছাপায় যাওয়া যে ব্যাপারটা, এটা আসলে আমি আসলে কখনো মানে সময় ছাপায় যাওয়া যে ব্যাপারটা, সেটা আসলে মানে আমি বুঝতাম না। আমি আজকে এই জিনিসটা বুঝতে পারছি যে আসলে মানে রেলেভেন্সটা কি, আর আসলে একটা পার্টিকুলার আহ পজিশনে দাঁড়ায় ওই জিনিসটাকে রিয়েলাইজ করে ওইটার ফোকাস করে এই কাজটা করাটা কি মানে।
প্রেক্ষাপটটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কাজটা আসলে ভ্যালিড, আগামী দিনেও ভ্যালিড। মানে এটা অনেক দারুণ। আমি আসলে এটা কখনো এইভাবে ভাবছি, হ্যাঁ ভাবছি, কিন্তু আসলে কখনো এভাবে এভাবে ভাবি না, নাই। এটা আপনার ধরেন না, আপনি যে জিনিসটা যে অনুধাবন করতেছেন, এটার মানে হচ্ছে এটা না যে আপনার ভিতরে ব্যাপারটা আগে ছিল না বা এরকম কিছু না। আপনি যখনই কোনো একটা জিনিস আহ বুঝেন বা অনুধাবন করেন, আহ, আহ, তার মানে হচ্ছে যে ওই জিনিসটা আসলে আপনার ভিতরে অলরেডি ছিল। আপনি যখন সেটাকে একটা ভাষায় আমি যখন বলতেছি, আপনি তখন ওটার সাথে আরে এটা তো এরকম, আসলেই তো এরকম, এভাবে আপনি হয়তো বা দেখতেছেন। আহ কিন্তু ওটা যদি আপনার ভিতর অরিজিনালি না থাকতো, তাহলে কিন্তু আপনি ওই জিনিসটা ম্যাপ করতে পারতেন না, যে আপনি ওটা ধরতে পারতেন না। আপনি ধরতে পারতেছেন মানে হচ্ছে আপনার ভিতরে ব্যাপারটা ছিল, কিন্তু ট্রান্সলেটেড কোনো ভাষাতে ছিল না আপনার এই অনুধাবনটা। সো আমি মনে করি যে এটা আমাদের সবার মধ্যেই এই বুঝটা আছে। আহ আমরা হয়তো বা জিনিসটাকে মেটেরিয়ালাইজ অনেক সময় করি না। আমি এক্ষেত্রে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করলাম একটা বিষয়। এরকম অনেক বিষয় আছে যেগুলা আমার মনে হয় যে আমাদের ম্যাটেরিয়ালাইজ করলে জিনিসগুলোকে নিয়ে কাজ করার সুযোগ থাকে। যেমন আমি মেটেরিয়াল এই জিনিসটাকে বোঝার পরে, মেটেরিয়াল যখন আমার এই অনুভূতিটাকে যখন ম্যাটেরিয়ালাইজ করলাম, অর্থাৎ আমি যখন কথা দিয়ে জিনিসটাকে আপনার সামনে ব্যাখ্যা করলাম বা বললাম বা আমি লিখলাম, তখন যেটা হয় যে আমি তখন বুঝতে পারি বা বোঝাতে পারি যে আসলে কি করা যেতে পারে আমাদের বর্তমান যে সমস্যাটা আছে সেটাকে বেটার করার জন্য। দ্যাটস ইট। বাট জিনিসটা অলরেডি সবার ভিতরেই কিন্তু এই অনুভূতিটা আছে, আমি যেটা বলতেছি, আমি এটা জি। মনে করি। জি, আপনি আরেকটা বিষয় যেটা ভাইয়া বলতেছিলেন সেটা হচ্ছে যে, আই এম সরি ফর দ্য নয়েজেস, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো যেটা বলছি সেটা হচ্ছে যে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চিন্তা এবং লেখা, এই বিষয়টা নিয়ে আপনি কি একটু ছোট করে বলবেন? মানে আসলে লেখার সাথে যে চিন্তার যে সম্পর্ক, মানে আমি একটা জিনিস চিন্তা করছি, হুম। দেন সেটা আমি লিখছি, আর হুম। মানে চিন্তাগুলোকে যে আসলে গুছানো যায়, চিন্তাগুলা যে আসলে অনেক স্ট্রাকচার্ড ওয়েতে তাকে যে আপনার একটা ফ্রেম দেওয়া যায়, মানে হয়তোবা আমি ভুল বলছি, প্লিজ আপনি আমাকে একটু কারেক্ট করে দিন, কিন্তু এই যে বিষয়টা, এটা আসলে আমি ল্যাঙ্গুয়েজকে কখনো এত, মানে এত ভালো করে, মানে আমি বুঝতাম না যে আসলে চিন্তার পিছনে আসলে ল্যাঙ্গুয়েজের এত বড় একটা অবদান আছে, যে ল্যাঙ্গুয়েজ আসলে অলওয়েজই যে চিন্তাটাকে অনেক বেশি স্ট্রাকচার্ড ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে থিঙ্ক করতে, যে ল্যাঙ্গুয়েজের অনেক বড় ভূমিকা, আমি এটা আসলে জানতাম না। তবে চিন্তাকে যখন লেখা হয় তখন সেটা যে একটা, মানে একটা সুষ্ঠুভাবে একটা ভাবনার একটা কাঠামো দেয়, এই যে ব্যাপারটা, এটার হুম। ব্যাপারে কি আপনি একটু কিছু বলবেন প্লিজ? মানে জাস্ট, মানে ছোট করে, মানে we will discuss that later, but just for today. আচ্ছা, শর্টে এটা যদি বলি, আমি অথবা অনেক কিছু ভুল বলছি, তো আপনি জাস্ট আমাকে কারেক্ট করে দিয়ে ঠিক জিনিসটা জাস্ট যদি না থেকে না, থাকে। আপনি প্রশ্ন ঠিকই আছে যে আপনি মানে চিন্তা এবং লেখার যে সম্পর্ক, এবং চিন্তার সাথে বা চিন্তা মানে হচ্ছে মানুষের ভিতরে যা ঘটে ইন্টারনালি, তার ভিতরে যেটা আন্দোলন করতেছে, ভিতরে যেটা দোদুল্যমান, ওই জিনিসটাকে লেখার ভাষায়, কথার ভাষায় নিয়ে আসা, এটার যে সম্পর্ক, এটা এটা খুব ইন্ট্রিকেট একটা সম্পর্ক। তবে এটা নিয়ে আমাদের ডিসকাশন অ্যাকচুয়ালি অনেক লেন্দি হবে যদি আমি লেংদি করি। হবে, হ্যাঁ। জি, we will শর্টে discuss যদি, that eventually. Yeah. হ্যাঁ আপনি এটা ডিসকাস আলাদা করে করা যেতে পারে হুম। পরবর্তীতে। হুম। শর্টে যদি বলি, তাহলে আমার কাছে হচ্ছে যে আহ, আমি দুইটা জিনিসকে আলাদা করি। একটা হচ্ছে কথাবিদ, কথাবিদ একজন কথাবিদ, আর একজন হচ্ছে চিন্তাবিদ। চিন্তাবিদ এবং কথাবিদের মধ্যে একটা কথাবিদ। পার্থক্য আছে। আচ্ছা, আচ্ছা। কথাবিদ, কথাবিদ হচ্ছে কথা বলার মাধ্যমে, আপনার ভাষা নিয়ে খেলার মাধ্যমে, ভাষা যেহেতু
শুধুমাত্র কমিউনিকেশন না, এটা আপনার ভিতরের অস্তিত্বের অংশ। সো ভাষা আপনি যখন ব্যবহার করতেছেন, ভাষাকে যখন নিয়ে আপনি খেলা করতেছেন, তখন আপনার অস্তিত্বের ভিতরে, অস্তিত্বে যেই বুঝগুলা আছে বা যেই অনুভূতিগুলো আছে, সেগুলা কিন্তু বের হয়ে আসতেছে। এটার সব থেকে যে র ফর্ম, এটাকে আপনি বলতে পারেন কবিতা, মিউজিক, এভাবে। মানে কবিতা বা মিউজিকে যেটা হয়, আপনি ভাষাটাকে নিয়ে খেলেন, ভাষাটা ভাঙেন, ভাষাটা নিয়ে খেলেন, আহ, এবং আহ, আপনি সেগুলা বলেন যেগুলা নিয়ে আপনি হয়তোবা স্ট্রাকচার চিন্তা করেন নাই। আপনি শব্দগুলাকে নিয়ে খেলতেছেন, ভাঙতেছেন, অনুভূতিগুলাকে আপনি আকারে আনতেছেন। ফলে আপনি যেটা যেটা প্রকাশ করতেছেন, আহ সেটা নিজস্ব একটা অস্তিত্ব আছে। মানে আপনার কবিতার নিজস্ব একটা অস্তিত্ব কিন্তু থাকে। তো একজন কথাবিদ হচ্ছে কথা বলার মাধ্যমে অস্তিত্বটাকে জানান দিচ্ছে, সেখানে চিন্তার জায়গা গুরুত্বপূর্ণ না। কথার মধ্যেই ওই অস্তিত্বগুলো, অনুভূতিগুলা প্রকাশ পেয়ে যাচ্ছে, চিন্তাটা ওখানে গুরুত্বপূর্ণ না। চিন্তাটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যখন পলিসি তৈরি করতেছেন, কোন একটা স্ট্রাকচার তৈরি করতেছেন, আহ, আহ, যে একটা সমস্যা আপনি সমাধান করতে চাচ্ছেন, এইসব ক্ষেত্রে আপনি আহ, চিন্তা করবেন। চিন্তার জায়গাটা হচ্ছে আপনি সুতায় গাঁথা যে অনুভূতিগুলো আছে, ওখান থেকে যে মোটিভ গুলো আপনি আলাদা করতে পারছেন, সেগুলাকে সুতায় গেথে গেথে একটা কোহেরেন্টলি আপনি ওই একটা কোরিলেশন তৈরি করে আপনি আস্তে আস্তে একটা পিরামিডের মতো বলেন, কিংবা আপনি ওয়েবের মতন বলেন, বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেওয়ার যে বিষয়টা, স্ট্রাকচার দেওয়ার যে বিষয়টা, যে জিনিসটা হচ্ছে এমন, এবং এটাকে অন্যের সামনে পরিবেশন করলে সেও ওই স্ট্রাকচারটা দেখে ওখান থেকে উম যেটা বলতে চাচ্ছে এক্স্যাক্টলি সেটাই ধরতে পারবে। এই অবস্থায় নিয়ে আসাটা বা একটা জিনিসকে জেনারেলাইজ করার যে বিষয়টা, এইটার জায়গা হচ্ছে চিন্তার জায়গাটা। মানে চিন্তা আপনাকে একটা জিনিসকে ব্যাখ্যা করতে, ন্যারেটিভ দিতে, জেনারেলাইজ করতে, পলিসি তৈরি করতে, এগুলোতে সাহায্য করে। আর কথা, আর একজন চিন্তাবিদ এবং কথাবিদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। চিন্তাবিদ হচ্ছে স্ট্রাকচারালাইজ করে। একজন চিন্তাবিদ নেসেসারিলি একজন বড় কথাবিদ হবে এমন না। আবার একজন বড় কথাবিদ যে নেসেসারিলি একজন বড় চিন্তাবিদ হবে এরকমও না। একজন কথাবিদ হচ্ছে যে, ইনফ্যাক্ট সে তার শুধু কবিতা না, সে তার গদ্যতেও এমন করতে পারে যে সে ভাষা নিয়ে খেলতেছে, সে তার কথা নিয়ে, তার অনুভূতি নিয়ে খেলতেছে, খেলতে খেলতে নিজেই সে সৃষ্টি করে যাচ্ছে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এবং সেগুলোকে সামনে আকারে আপনার পরিবেশন করতেছে। ফলে ওই জিনিসের নিজস্ব একটা প্রাণ আছে, নিজস্ব একটা অস্তিত্ব আছে, এবং ওইটা যে পাঠক, সে ওটার থেকে পড়ে একটা পার্টিকুলার জিনিসে যে বুঝবে তা না। তার মনটা যেরকম সেই অনুযায়ী সে জিনিসটাকে ইন্টারপ্রেট করবে। সো কথা হচ্ছে, কথাবিদ একজন কথাবিদ হচ্ছে একজন আর্টিস্টের মতন একটা, আর একজন চিন্তাবিদ হচ্ছে একজন ফিলোসফারের মতো অনেকটা। সো আমি এটা একটু ডিস্টিংগুইশ করি আর কি। সো যিনি কথা বলতেছেন, কথাবিদ উনি একরকম, এবং তার ভিতরে অবশ্যই ফিলোসফি কিছু, অবশ্যই ওই এলিমেন্ট গুলা কিছু থাকবে। এটা নিয়ে আমি ইয়ে করতেছি না যে কাকে ফিলোসফি বলে কাকে না, এটা নিয়ে পরে হয়তো আমরা কথা বলতে পারি যে কি কোনটা ফিলোসফি, কোনটা ফিলোসফি না, এবং ফিলোসফি না হলে সেটা কি হতে পারে। ফিলোসফি কি আসলে জ্ঞানের কতটুকু ধারণ করে, জ্ঞানকে কি আসলে ফিলোসফিতে ধরা যায় কিনা, এই ধরনের কোশ্চেন গুলা নিয়ে পরবর্তীতে ডিসকাশন করা যাবে। বাট আমি শর্টে যদি বলি যে আহ, এই যে আমি যেগুলো বললাম আপনাকে, এটা হচ্ছে চিন্তার থেকে বললাম, যেটা চিন্তার জায়গা থেকে বললাম, এটা কথার জায়গা থেকে বলিনি। আমি যদি এই জিনিসটা, এই অনুভূতি গুলাকে একটা কবিতা দিয়ে লিখতাম, যেটা হচ্ছে যে আমি কোনো কিছু ব্যাখ্যা করার জন্য না, আমার অনুভূতিটাকে রলি প্রকাশ করে গেলাম কবিতা দিয়ে, দেন সেটা আমি একজন কথাবিদ হিসাবে ওই জিনিসগুলাকে, ইনফ্যাক্ট ওর মধ্যে আরো বেশি জিনিস থাকতে পারতো হয়তো বা। কিন্তু
আমি যদি একটা গোল চিন্তা করি যে আসলে একটা জিনিস যেটা আমি সলিউশন হিসেবে হাজির করতে চাচ্ছি, তখন চিন্তার জায়গাটাই বেশি গুরুত্ব পায়। কথাবিদের জায়গাটা মনন তৈরিতে সাহায্য করতে পারে, কিন্তু সলিউশন দিতে কথাবিদের জায়গাটা অতটা কাজ করে না যতটা না চিন্তাবিদের জায়গাটা কাজ করে। সো আমি এখন যেগুলো বললাম এগুলো চিন্তার থেকে। সো এখন লেখার যে বিষয়টা আপনি বলতেছেন, লেখা টেক্সটে আনাটা মোস্ট অফ দি টাইম আমার কাছে যেটা মনে হয়, এটা চিন্তার জায়গা থেকে আসে। তবে কেউ কেউ আছে যারা কথাকেই লেখাতে নিতে পারে বা কথাকেই দিতে পারেন, ওটা তারা কবি বা লাস্টের লাইন আরেকবার। তারা কবি যারা আর কি কথাটাকেই, যারা কথাবিদ, মূলত কথাবিদ যারা, তারা মূলত কবি। এখন আমি এরকম বলতে চাচ্ছি না যে যিনি চিন্তা করে ব্যাখ্যা করে আবার সেটাকে কবিতার ফরম্যাটে লিখতেছেন তিনি কবি না, এরকম আমি বলতে চাচ্ছি না। কিন্তু তার ভিতরে কবি সত্তাটা অত প্রবল না। তার যার যে তার অনুভূতি গুলাকে কথার ভিতর দিয়ে, তার অনুভূতি গুলাকে একটা কোনো রূপ দিতে চায় না, জাস্ট সামনে প্রসব করতে চায়, তারা মূলত হায়ার লেভেলের কবি আর কি। এটাই আমার কাছে মনে হয়। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম আসলে, যেগুলো আসলে সত্যি কখনো আগে শিখি নাই, জানি নাই। না, এটা শিখলাম বলতে ভুল হতে পারি, জি, মানে আমি এরকম ভাবে দেখি, জি। এই আর কি। আমি জানি না, আমার কাছে এখন এত কিছু শুনে আমার কাছে মনে হচ্ছে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি অনেক কিছু চিন্তা করা শিখতেছি। এই কথাটাও সত্য কিনা জানি না, কারণ এখন যে চিন্তা কোনটাকে বলবো আর কোনটাকে যে ভাবনা বলবো, এটাও আমার কাছে মনে হচ্ছে একটু কনফিউজ হয়ে যাচ্ছি। উম, না, আপনি ওটা বলার দরকার নেই। আমার মনে হয় কি জানেন আপনি, আমার মনে হয় যেটা আমার মনে হয় বলার দরকার নেই। আপনি যেটা, আমার মনে হয় এই ধরনের সংজ্ঞা যে আমি দিচ্ছি এটা আমার নিজের জায়গা থেকে দিচ্ছি, এটা আসলে কিন্তু এক এক মানুষের কাছে এক এক রকম ভাবে ধরা দেয়। সো আপনার কাছে জিনিসটা যেভাবে ধরা দিচ্ছে আপনি সেটাকে সেভাবে দেখবেন। আমি আপনার সাথে জাস্ট কমিউনিকেট করতেছি, এন্ড কমিউনিকেশনের থ্রুতে আপনি ব্যাপারটা কিন্তু নিজের মতো করে দেখতে পারেন, জি, তাই না? মানে এটা সবাই তাই করবে। বা আমাকে, আমার সাথে যদি কেউ কমিউনিকেট করে আমি তো নিজের মতো করেই দেখবো, এবং সেটাকে আমি যদি স্ট্রাকচার দিতে চাই সেটা আমি আমার মতো করে দিব, যদি না দিতে চাই সেটাও করব। এই অনেক সময় স্ট্রাকচার দিলে জিস্ট অনেকখানি নষ্টও হয়, এটাও ট্রু। বাট সেটা নিয়ে পরে কথা হবে, মানে ওগুলো নিয়ে যদি আমরা জি। কখনো আমরা আর মানে। আমরা উই উইল কন্টিনিউ আওয়ার ডিসকাশন ইন ফার্দার ডেফিনেটলি। তবে আজকে যে এই বিষয় নিয়ে কথা বলার ছিল, আমি হয়তো আপনাকে ইন্টারাপ্ট করে দিচ্ছি, আমি সেটার জন্য না, আই এম সরি। তবে আজকে জিনিসটাই আমরা যেটা নিয়ে কথা বলছি, আই হোপ এটা আসলে মোটামুটি আমাদের এটা নিয়ে কথা বলা, আই থিংক সো, এটা নিয়ে আমাদের মোটামুটি বলা শেষ তো। আপনার আচ্ছা, যদি আর কিছু বলার থাকে লাস্ট শেষ তো, তাহলে যদি বলার আপনার এন্ডিং এর মাধ্যমে আসলে আমাদের আজকের ডিসকাশনটা শেষ হবে, তো সেই হিসেবে যদি আপনার ফাইনাল টাচ হিসেবে যদি আপনার কিছু বলার থাকে, ইউ ক্যান টেল এনিথিং ইউ ওয়ান্ট। ফাইনাল টাচ ওইরকম আমি যেটা বললাম ওইটাই আসলে। এট দি এন্ড আমি মনে করি যে আহ, যে কোনো মানুষের ছোটবেলায় শিশুকালটা আপনার প্রকৃতি এবং আহ, সত্যের সম্মুখীন, শিশুদেরকে সত্যের সম্মুখীন যত বেশি করা যায় তত ভালো। জি, ছোটবেলায় সত্যের সম্মুখীন, সত্য বলে হাকিকত, আমি জি, সেটাতে প্রকৃতি বোঝাচ্ছি, এবং এগুলা এগুলা সম্মুখীন যত বেশি করা যায় তত বেটার, এটা আমি মনে করি। এই কাজটা একটা সময় হতো কি, একটা সময় যখন ছিল যে পারিবারিক শিক্ষা বলে একটা ব্যাপার ছিল। তো পারিবারিক শিক্ষাটা আগে যে বলা হতো যে বংশীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, এই যে ব্যাপারগুলো যে ছিল, এটা হতো কি একটা পরিবার থেকে এরকম অনেকগুলো সত্য তাদেরকে দেয়া হতো, তাদের সামনে আনা হতো, এবং ওইটার থ্রুতে ওই ডাইনামিক্স দেখে শিশুরা আহ এক ধরনের ইনটিউশন কিন্তু গ্রো করতে পারতো, যেটা পারিবারিক শিক্ষার মাধ্যমে একসময় হতো বা পারিবারিক ক্ষেত্র থেকে হতো।
সেটার যুগটা এখন শেষ হয়ে গেছে, ভালোর জন্যই হয়েছে একরকম ভাবে, কারণ তাহলে ডিসক্রিমিনেশন কম হবে। আহ কিন্তু এটার দায়িত্ব অ্যাটলিস্ট আমি মনে করি যে হওয়া উচিত একটা দেশের, রাষ্ট্রের, সমাজের সমাজের দায়িত্ব হওয়া উচিত, যে সমাজ যেন তার সন্তানদেরকে ওই পরিবেশটা দিতে পারে যেখানে সে তার এক্সিলেন্স চর্চা করতে পারবে, অর্থাৎ এক্সিলেন্সের দিকে আগায় যেতে পারবে। সেটা স্পিরিচুয়ালি হোক, সেটা বস্তুবাদী হোক, সে তার এক্সিলেন্সের চর্চাটা যেন স্বাধীনভাবে করতে পারে। এইটা এরকম একটা সমাজ আমরা চাই, বা আমি চাই, আহ, যেটাতে তার স্বাধীন বিকাশ হয়, ইয়া হয় এরকম। তো ওই জায়গাগুলো আমি কেয়ারফুল থাকার কথা এই জন্য বলি, যে একটা একটা শিশুকে উম, সুন্দর পরিবেশ দেওয়া মানে এটা না যে তাকে ঘরের মধ্যে আটকায় রাখা। এটাতে আসলে উপকারের থেকে অপকার হয় বেশি। তাকে বাইরে বেড়ে উঠতে দিতে হবে, খেলতে দিতে হবে, কষ্ট করতে দিতে হবে, ইন্টারাক্ট করতে দিতে হবে পাখির সাথে, বনের সাথে, মাছের সাথে, নদীর সাথে। আহ, যেখানে আমাদের এত রিসোর্স, সেখানে আমাদের এটা তো হওয়াই উচিত। সবকিছুই আমরা একটা চার দেয়ালের একটা বাক্সের মধ্যে বন্দি হয়ে, কোচিং সেন্টারের মধ্যে বন্দি হয়ে পড়াশোনা শুধুমাত্র কোচিং সেন্টারে যাওয়া এবং চার দেয়ালের মধ্যে থাকা মানুষজনই করবে। আর গ্রামের যারা আছে তাদেরকে সুযোগ এতই কম দেয়া হবে যে তারা আসলে ফার্স্ট স্টেজটাই পার হতে পারবে না। এটা আসলে আহ, একটা সমাজকে মেধাগত দিক থেকে এবং এক্সেলেন্সের দিক থেকে কাবু করে ফেলে। কাবু করে ফেলে। এবং সবাইকে একটা মানে বৈষম্যহীন অথবা মানে একটা সুন্দর একটা পরিবেশ দেওয়াটা আসলে আমাদের সবার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে, আই থিঙ্ক সো। হ্যাঁ, বৈষম্যহীন পরিবেশ যেখানে সবাই, সব শিশুরা তার এক্সেলেন্স চর্চার সর্বোচ্চ সুযোগ ব্যবহার করতে পারবে, তার জি। এক্সেলেন্সের দিকে যেতে যেন তার সেই সুযোগটা তৈরি হয় এক্সেলেন্সে যাওয়ার। আমরা এক্সেলেন্সটাকে বাদ দিচ্ছি সবসময়। আমরা মনে করি যে তাকে একটা মানে মেশিনের মতো করে তাকে কিছু জিনিসপত্র মুখস্থ করায়, শিখায়, তাকে বাইরে পার করে দেব, এরকম এরকম বইতে চিন্তা করি, এই আর কি। ওকে। আই হোপ আমাদের আলোচনা আজকে যতটুকু করেছি সেটা মোটামুটি শেষের দিকে আসছে। আহ এট দি এন্ড অফ দ্য ডে আমি অনেক কিছু শিখছি। আমি আসলে ভাই ভাইয়ের কাছ থেকে আসলে শিখে আসতেছি, এটা নতুন কিছু না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জিনিস আহ, কথা বললাম আর কি, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম, নতুন কিছু হয়তোবা অ্যাবজর্ব করতে, আমি হয়তোবা ফুললি অ্যাবজর্ব করতে পাই নাই। আমার নিজের একটু অ্যাবজর্ব করতে হবে, বা নিজের মধ্যে এই জিনিসগুলা মানে বোঝার মতন যে ইনটিউশনটা গ্রো করা, সেটার জন্য হয়তো আমার একটু সময় লাগবে হয়তোবা। তো আমি এট দেন ভাইয়াকে আসলে অনেক বেশি থ্যাঙ্কস, বিকজ আপনাকে অনেক থ্যাঙ্কস, কারণ আমি এটা বলার মধ্যে দিয়ে আমি নিজেকেও রিভাইজ করতে পারি, নিজেও শিখতে পারি। আপনাকে আরো বেশি থ্যাঙ্কস, কারণ আপনি যে এত ব্যস্ততার মধ্যে যে আসলে সময় ম্যানেজ করেছেন, এত ব্যস্ততার মধ্যে, আপনার এত ব্যস্ততার মধ্যে সময় ম্যানেজ করতে সময় দিয়েছেন। I'm extremely thankful to you. Strongly grateful to you. আই এম Thank অলসো you so much. থ্যাঙ্কফুল টু ইউ। I'm also আমি আরো অনেক বেশি থ্যাঙ্কফুল, কারণ আপনি আমার মতন একজন চিন্তাশীল মানুষের সাথে যে এরকম একটা কনভারসেশন হলো, এটার জন্য থ্যাঙ্কস আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট একটা সেশনে। ইনশাল্লাহ দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।